আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা তিনটা চ্যাপ্টার পড়াবো। গতদিন আমরা দুইটা চ্যাপ্টার পড়াইছি, অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা গতদিন পড়ানো হয়েছে, তাই না? আজকে প্রাণী শ্রেণীবিন্যাস এবং হাইড্রা পড়াইছি গতদিন। আজকে পড়াবো ঘাস ফড়িং, রুই মাছ এবং আমাদের প্রাণীর আচরণ যে চ্যাপ্টারটা আছে 12 নম্বর অধ্যায় সেটা, অর্থাৎ তিনটা চ্যাপ্টার। সবাই একটু ভালো করে বসো, আমাদের ক্লাসটা কিন্তু মোটামুটি বড় হবে। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও আর ক্লাসটা শেয়ার করো। এই যে অনুশীলন এমসিকিউ সলভ করানোর যে ক্লাসগুলো, এখান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন কমন পড়ে। আমরা এর আগেও দেখেছি তোমাদের অনুশীলন এমসিকিউ থেকে কমন পড়তে, এবং আমি যখন সলভগুলো বের করি, আসলে তোমাদের ক্লাস নেওয়ার আগে কিন্তু আমার ক্লাস গুছাইতে হয়। গুছানো ছাড়া তো হুট করে লাইভে চলে আসা যায় না, দেরি হয় এই কারণেই মূলত। তো অনেক সময় লেগে যায় ক্লাস গুছাইতে। এখন কথা হচ্ছে, আমাদের অনুশীলন এমসিকিউ থেকে আমি দেখি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সাথে একটা মিল পাওয়া যায়, মানে এই টাইপের কোশ্চেনগুলোই আসে বা এই কোশ্চেনগুলোই তুলে দেয় এখান থেকে অনেকগুলো। তাই আমাদের অনুশীলন এমসিকিউ সলভ করা বিফলে যাবে না, তোমরা ভালো করেই সলভ করো। আর যে রাইটারগুলো থেকে দেওয়ার সম্ভাবনা, আমি সবগুলো রাইটারই কিন্তু নিচ্ছি। অর্থাৎ আমরা সলভ করাচ্ছি আজমল স্যারের মেন বই যেটা, আলিম স্যার এবং মাজেদা ম্যামের, এই তিনটা বই কিন্তু আমাদের ফলো করা উচিত। আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই তিনটা বই থেকেই প্রশ্ন হয় মূলত ঘুরিয়ে পেঁচিয়ে। ওকে, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ফ্রেন্ডদের মেনশন দিছো, গতদিন ক্লাস কে কে করছো, ফুল ক্লাসটা কমপ্লিট কে কে করেছো গতদিন। এবং আমাদের এই জার্নিতে জুলজি সবগুলো রাইটার একসাথে শেষ করার পরে তোমাদের জুলজি ফাইনাল পরীক্ষা নিব আমরা, একদম জুলজি স্টার একটা পরীক্ষা নিব। এরপর আবার বোটানি ধরবো, তখন আবার বোটানির একটা ফাইনাল পরীক্ষা নিব। এইভাবে মূলত আমাদের জুলজি বোটানি শেষ হয়ে গেলে তারপরে আমরা কেমিস্ট্রি শেষ করব, তারপরে ফিজিক্স শেষ করব। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা হাজারি স্যার আর কবির স্যার করাবো, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার আর তপন স্যার করাবো। মানে তোমাদের ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং আমি কিন্তু বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু বোর্ডের কোশ্চেনও সলভ হয়ে যাচ্ছে। নাসিমউদ্দিন বলেছে আপু পিডিএফ গুলো দিলে ভালো হতো। পিডিএফ তো দিয়ে দিই, আপলোড দিয়ে দিই, তো প্রতিদিন আপলোড দিয়ে দেওয়া হয়। আমরা ক্লাসের শেষেই আপলোড দিই, কালকেও দিয়েছি, মেডিকেল অর্ডিমের গ্রুপে দেখো। ওকে, চলো শুরু করি আমাদের ক্লাস। সবার কিন্তু রেসপন্স করতে হবে ক্লাসে। আমি যা যা প্রশ্ন করব সবাই আমার সাথে সাথে উত্তর দিবা। আমাদের এখন দেখি কি আছে প্রশ্ন। হেপাটিক সিকাতে কত জোড়া নালিকা থাকে? হেপাটিক সিকাতে কত জোড়া নালিকা থাকে? তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। হেপাটিক সিকাতে 6 জোড়া থাকে, 6 জোড়া, 6 জোড়া অথবা 12টি, পাশে 12টি লিখে রাখতে পারো। যদি কয়টি দিয়ে প্রশ্ন করে তাহলে অ্যান্সার হবে 12টি, যদি জোড়া দিয়ে প্রশ্ন করে তাহলে অ্যান্সার হবে 6 জোড়া। অ্যালারি পেশির বৈশিষ্ট্য কোনটা? অ্যালারি পেশির বৈশিষ্ট্য হৃদযন্ত্রের পার্শ্বীয় অঙ্কীয় দেশ থেকে মুক্ত থাকে। হৃদযন্ত্রের পার্শ্বীয় অঙ্কীয় দেশ থেকে মুক্ত থাকে, এটা তো আমার কাছে মনে হচ্ছে না। পার্শ্বীয় অঙ্কীয় দেশ হবে না, টারগামের অঙ্কীয় দেশ হবে। টারগামের অঙ্কীয় দেশ, এটা তাহলে হচ্ছে না। এখানে টারগামের বইতে টারগাম লেখা আছে। ত্রিকোণাকার পাখার মতো, এটা ঠিক আছে। পেরিভিসেরাল সাইন আছে না, পেরিকার্ডিয়াল সাইন আছে। অ্যালারি পেশি তো হৃৎপিণ্ডের পাশে থাকে, তাহলে পেরিকার্ডিয়াল সাইন আছে। এই পেশির সংখ্যা 4 জোড়া না, এই পেশির সংখ্যা 6 জোড়া। তোমাদের বইতে আছে এই পেশির সংখ্যা কয় জোড়া? এই পেশির সংখ্যা 6 জোড়া। আমি যেখানে যেটা এডিট করার লেখার তোমাদের পিডিএফ কিন্তু এগুলো দিয়ে দেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা একটা ত্রিকোণাকার পাখার মতো। 2 এর অ্যান্সার কি বাচ্চারা, দ্রুত বলো তো? 2 এর অ্যান্সার কি? 2 এর অ্যান্সার হচ্ছে ত্রিকোণাকার পাখার মতো। 2 এর অ্যান্সার ত্রিকোণাকার পাখার মতো। অ্যান্সারটা কি হবে? 2 এর কিন্তু বি হবে। তারপরে আমরা কি আছে, মালপেজিয়ান নালিকার দৈর্ঘ্য কত? মালপেজিয়ান নালিকার দৈর্ঘ্য কত? এটা তো একটা মুখস্থ কোশ্চেন। মালপেজিয়ান নালিকার দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। মুখস্থ করবা, মালপেজিয়ান নালিকা 25 মিলিমিটার। মালপেজিয়ান নালিকা কত? 25 মিলিমিটার। দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে। গতদিন যারা ক্লাস করেছে সবাইকে নিয়ে আসো, এবং সবাই মিলে যদি এটা সলভ হয়ে যায় একবারে অনুশীলন এমসিকিউ গুলা, আর আমার পিডিএফটাও তোমরা সলভ করতে পারো, একটা ভালো কিছু হবে। জুলজি থেকে কোশ্চেন কমন পড়ে যাবে ফাইনাল পরীক্ষাতে। তারপর বোটানিটা করাইলেও কিন্তু আমাদের অনেকখানি কাজ হবে। তারপর দেখো, আমাদের ওমাটিয়াডেমের কোন অংশ আলো প্রবেশে সাহায্য করে? আলো প্রবেশে সাহায্য করে যদি বলে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ক্রিস্টালাইন কোন হবে। হ্যাঁ, ক্রিস্টালাইন কোন। আমাদের বইতে অ্যান্সার ক্রিস্টালাইন কোন দেওয়া, কিন্তু এখানে কোষ শব্দটা বেশি আসছে। অ্যান্সার হচ্ছে ক্রিস্টালাইন কোন। আলো প্রবেশে সাহায্য করে কে? তোমাদের বইতে দেওয়া ক্রিস্টালাইন কোন, কিন্তু এখানে আবার অপশনে ক্রিস্টালাইন কোন কোষ লেখা। আসলে ক্রিস্টালাইন কোন হবে। ভাষা ডিফারেন্সিয়া কত খণ্ডকে মিলিত হয়? ভাষা ডিফারেন্সিয়া কত খণ্ডকে মিলিত হয়? ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া মানে শুক্রনালী। শুক্রনালীগুলো এসে 9 নম্বর খণ্ডকে মিলিত হয়ে ক্ষেপণ নালী তৈরি করে। 9 নম্বর খণ্ডকে মিলিত হয়ে শুক্রনালী। ভাষা ইফারেন্সিয়া মানে শুক্রনালী, শুক্রনালীগুলো মিলিত হয়ে ভাষা ডিফারেন্সিয়া সরি শুক্রনালী, ভাষা ডিফারেন্সিয়া, ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্স, এরা হচ্ছে 9 নম্বর খণ্ডকে মিলিত হয়। ভাস ডিফারেন্স কত নম্বর খণ্ডকে মিলিত হয়?
ভাঁজ ডিফারেন্স কত নম্বর খণ্ডকে মিলিত হয়? বাচ্চারা দ্রুত কমেন্ট করতে হবে। ভাঁজ ডিফারেন্স কত নম্বর খণ্ডকে মিলিত হয়? 9 নম্বর খণ্ডকে ভাঁজ ডিফারেন্স মিলিত হয়। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে নিচের কোন অংশ দিয়ে? খাবার গ্রাসনালীতে প্রবেশ করে, গ্রাসনালী বা অন্ননালী যেটাই বলো, সেটা অবশ্যই গলবিল দিয়ে প্রবেশ করে। কোথায় দিয়ে প্রবেশ করে বাচ্চারা? গলবিল দিয়ে। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে নিচের কোনটি দিয়ে? খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে নিচের কোনটি দিয়ে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে নিচের কোনটা দিয়ে? গলবিল দিয়ে। ঘাসফড়িং এর সমগ্র দেহে রক্ত প্রবাহ সম্পন্ন হইতে সময় লাগে কতক্ষণ? এটা আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা একবার মনে হয়। সময় লাগে কতক্ষণ? এটা একবার আসছে পরীক্ষাতে 30 থেকে 60 মিনিট। 30 থেকে 60 মিনিট, এটা কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে এই যে এরকম কোশ্চেন আমরা সলভ করতে গেলে দেখবো যে আমাদের কমন পড়ে যাচ্ছে। আমার সাথে সাথে একবার বলো, তোমাদের পড়া হয়ে যাবে এবং এখান থেকে আসলে পারবা আশা করি। ওকে, তারপরে দেখি কি আছে আমাদের। তারপরে হচ্ছে ঘাসফড়িং এর গ্রাসনালী। গ্রাসনালী সম্পর্কে আসলে তথ্য এখানে কোনটা সত্য? ঘাসফড়িং এর গ্রাসনালী, ঘাসফড়িং এর গ্রাসনালীর সম্পর্কে গলবিলের পেছনে, ঠিক আছে, গ্রাসনালী তো গলবিলের পেছনে, আগে গলবিল, তারপরে আমাদের খাদ্যনালী যেমন ওদের গ্রাসনালী, সরু সোজা, ঠিক আছে, নলাকার পাতলা, তিনটাই হবে। অ্যান্সার কি হবে বলো তো? গ্রাসনালীর ক্ষেত্রে সত্য কোনটা? তিনটাই সত্য। গ্রাসনালীর ক্ষেত্রে তো তিনটাই হবে আমাদের অ্যান্সার। গ্রাসনালীর ক্ষেত্রে সত্য কোনটা? তিনটাই কিন্তু সত্য বাচ্চারা। তাড়াতাড়ি। তারপরে ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলার কাজ খাদ্য হরণ প্রতিরোধ করা। ম্যাক্সিলার কাজ আসলে কি? ম্যাক্সিলার কাজ, ম্যাক্সিলার কাজ খাদ্য হরণ প্রতিরোধ করা আর সংবেদী অঙ্গ হিসেবে কাজ করা। আর একটা হচ্ছে উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা কে করে? এটা হচ্ছে ল্যাবিয়াম। উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা কে করে? এটা ল্যাবিয়াম করে। এটা করে ল্যাবিয়ামের কাজ। ল্যাবিয়ামের কাজ কি? উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে ল্যাবিয়ামের কাজ। আর বাকি উপরের দুইটা হচ্ছে আমাদের ম্যাক্সিলার কাজ। তাহলে অ্যান্সার কি হবে? ম্যাক্সিলার কাজ কোনটা? ম্যাক্সিলার কাজ হচ্ছে 1 আর 2। এটা কিন্তু ম্যাক্সিলার কাজ না, এটা কার কাজ? এটা উপরে ফেলো আসতে পারে। উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করা কার কাজ? উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করা কার কাজ? উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করা হচ্ছে ল্যাবিয়ামের কাজ। তাহলে এটা আমরা পড়ে ফেললাম। লালারসে যে এনজাইমগুলো থাকে, লালারসে আসলে থাকে 3টা এনজাইম। লালারসে কি কি থাকে জানো? লালারসে আকাশ থাকে। আমি মনে রাখতাম লালারসে কি থাকে? লালারসে আকাশ থাকে। অ দিয়ে হচ্ছে অ্যামাইলেজ, ক দিয়ে কাইটিনেজ, ক দিয়ে কাইটিনেজ, ক দিয়ে কাইটিনেজ, স দিয়ে সেলুলেজ। আর প্রোটিয়েজ থাকে না, প্রোটিয়েজ লালারসে থাকে না। তাহলে আমাদের অ্যান্সারটা 1 আর 3 হবে। 1 আর 3 কোনটা? 1 আর 3 হবে, খ হবে। 1 আর 3 হবে। লালারসে কি থাকে বাচ্চারা? লালারসে, লালারসে কি থাকে? লালারসে কি থাকে? তাড়াতাড়ি বলো। লালারসে আকাশ থাকে। লালারসে আকাশ থাকে। লালারসে আকাশ থাকে। আচ্ছা, একজনে কি বললাম যে আপু এটা কি ল্যাব্রাম হবে না? আচ্ছা, আমাদের উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে কি? এটার আমরা ল্যাব্রামের কাজে গেলেই তো দেখতে পাবো যেটা কি হবে আসলে। ল্যাবিয়াম, ল্যাবিয়াম তোমার নর্মালি, আচ্ছা ল্যাবিয়াম না, ল্যাব্রামই হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা এডিট করে নিতে পারো। আমাদের উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করা না, ল্যাব্রামের কাজ হচ্ছে খাবার ধরে রাখা, ম্যান্ডিবলের দিকে স্বাদ নেওয়া, এইগুলা। আর ল্যাবিয়ামের কাজ তোমাদের বইতে আছে। ল্যাবিয়ামের কাজ মুখে খাবার, এই যে খাদ্য নির্বাচনে ল্যাবিয়ামের, দেখছো? আচ্ছা কনফিউশন করো না, 91 পেজে আছে দেখো। ল্যাবিয়ামের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ ও খাদ্য নির্বাচনে সহায়তা করে। ল্যাবিয়ামি, ল্যাবিয়ামি, ল্যাব্রাম না, বুঝছো? আচ্ছা ওকে ঠিক আছে। আমি ভাবছি আমি মানে চোখে দেখতে ভুল করছি বা লিখছি তাড়াতাড়ি করে, এর জন্য ওইটা ল্যাবিয়ামি হবে, ল্যাব্রাম না। মালপেজিয়ান নালিকার ক্ষেত্রে, মালপেজিয়ান নালিকা অসংখ্য চুলের মতো হলুদ বর্ণের, মূলত গ্রেচন অঙ্গ হিসেবে কাজ করে। মালপেজিয়ান নালিকার জন্য তো আমার মনে হচ্ছে সবগুলাই তথ্য সঠিক আছে। মালপেজিয়ান নালিকার মধ্যে ল্যাবিয়ামি হবে নাই। আয়েশা বিনতে নিজাম তোমার বইতে 91 পেজ, মানে লাস্ট এডিশনের বইতে 91 পেজের লাস্টে একটা লাইন আছে, ও ল্যাবিয়ামের ক্ষেত্রে ল্যাবিয়াম হবে, ল্যাব্রাম না। ওকে আচ্ছা, তারপর যেটা বলতেছিলাম আমি, ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আমি যেটা বলতেছি, মালপেজিয়ান নালিকার ক্ষেত্রে কিন্তু সবগুলো তথ্যই সত্য। মালপেজিয়ান নালিকার ক্ষেত্রে সবগুলো তথ্য সত্য না বাচ্চারা? সবগুলো তথ্য সত্য। তোমাদের কাছে আমার প্রশ্ন, মালপেজিয়ান নালিকার সংখ্যা কয়টা? মালপেজিয়ান নালিকার সংখ্যা কয়টা? তোমাদের কাছে আমার প্রশ্ন, মালপেজিয়ান নালিকার সংখ্যা কয়টা? মালপেজিয়ান নালিকার সংখ্যা কয়টা? মনিরা, এগুলো কি ঘাসফড়িং এর লালারসে থাকে? হ্যাঁ, ঘাসফড়িং এর লালারসে আকাশ থাকে। এভাবে মনে রাখতাম, আকাশ দিয়ে অ্যামাইলেজ, ক দিয়ে কাইটিনেজ, স দিয়ে সেলুলেজ। ঘাসফড়িং এর লালারসে আকাশ থাকে, ওইখানে আমাদের প্রোটিয়াসটা হবে না, এর জন্য। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এটা দ্রুত বলো। তারপরে প্রোক্টোডিয়ামের কাজ, প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়ামের ক্ষেত্রে কোনটা সত্য? প্রোক্টোডিয়াম পৌষ্টিক নালীর শেষ অংশ। হ্যাঁ ঠিক আছে, প্রোক্টোডিয়াম পৌষ্টিক নালীর শেষ অংশ এবং ভ্রূণীয় একটোডাম থেকে সৃষ্টি, এটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের পাচক রস ক্ষরণ করে না, প্রোক্টোডিয়াম পাচক রস ক্ষরণ করে না। তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার তাড়াতাড়ি বলো তো? 1 আর 2 হবে অ্যান্সার। আমাদের অ্যান্সারটা 1 আর 2 হবে, 1 আর 2, ঠিক আছে। ওকে, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা বায়োথলি, তাই না? উদ্ভিদ
উদ্দীপকের বি অংশটার নাম কি? বি তো ট্রাকিয়া। বি অংশটার নাম কি বাচ্চারা? বি তো ট্রাকিয়া, তাই না? যেগুলো তো ট্রাকিয়া, ট্রাকিয়া। বি হচ্ছে ট্রাকিয়া, বি হচ্ছে ট্রাকিয়া, বি ট্রাকিয়া, বি ট্রাকিয়া। এবং এ অংশটার নাম কি? এই অংশটা তো বায়ুথলি। বায়ুথলির কাজ কি আসলে? যদিও ছবি আলা প্রশ্ন আসে না, তাও যেহেতু যাচ্ছি সামন দিয়ে চলে যাই। বায়ুথলি বাতাস জমা রাখে, গ্যাসীয় আদান প্রদান করে না, বায়ুথলি বাতাস জমা রাখে। আদান প্রদান তো করে অ্যালভিওলাস, তার বাতাস জমা রাখে, শোষণ বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে 2 আর 3, 2 আর 3 হচ্ছে গ হবে অ্যান্সার। কি হবে তাড়াতাড়ি বলো তো, অ্যান্সারটা কি হবে? গ হবে, অ্যান্সারটা গ হবে। অর্থাৎ আমরা কিন্তু আজমল স্যারের পড়া শেষ করে দিয়েছি বাচ্চারা, আজমল স্যার শেষ। এখন আমরা আলিম স্যারে চলে যাচ্ছি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা আলিম স্যারের প্রশ্ন, আমাদের এই ঘাসফড়িং চ্যাপ্টারের আলিম স্যার কি আছে দেখি। আলিম স্যারে প্রাণী জগতে ঘাসফড়িং কোন পর্বের অন্তর্গত? প্রাণী জগতে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। সবাই জানো না, আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। প্রাণী জগতে ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। কোনটি ঘাসফড়িং এর মুখোপাঙ্গের অংশ নয়? ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল। আচ্ছা, এটা মুখোপাঙ্গের অংশগুলো হচ্ছে হাইলাম, কথা দিয়ে মনে রাখা যায়। হাইলাম, হাইলাম কথা দিয়ে। হা দিয়ে হচ্ছে হাইপোফেরিংস, হাই দিয়ে হাইপোফেরিংস, ল দিয়ে ল্যাবিয়াম, ল্যাব্রাম, ম দিয়ে ম্যাক্সিলা, ম্যান্ডিবল। অ্যান্টেনা নয়, ঠিক আছে? মুখোপাঙ্গের অংশ নয় কোনটা? মুখোপাঙ্গের অংশ নয় হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা মুখোপাঙ্গের অংশ নয়, অ্যান্টেনা মুখোপাঙ্গের অংশ নয়। ঘাসফড়িং এর মেসেন্টেরন ও হেপাটিক সিকের অন্তর্প্রাচীর কোন পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে? দেখো খেয়াল করে, মেসেন্টেরন ও হেপাটিক সিকা বলছে। যদি অনলি মেসেন্টেরন হয়তো তাহলে আজমল স্যার অনুসারে পেরিট্রফিক অ্যান্সার দাগাইতে পারতাম। আমি দেখছি বই খুলে এটা নিয়ে আমার 2-3 মিনিট সময় নষ্ট হয়েছে। আমি বারবার বলতেছি যে মেসেন্টেরন তো পেরিট্রফিক পর্দা দিয়ে আবৃত পড়েছি মেসেন্টেরন, কিন্তু মেসেন্টেরনের সাথে আবার হেপাটিক সিকার কথা বলা আছে। এটা হইলে অ্যান্সারটা হবে কলামনার। এটা হইলে একদম আলিম স্যারের বইতে হুবহু কলামনার লাইনটা আছে। আর পেরিট্রফিক পর্দা তখনই হবে যখন অনলি মেসেন্টেরন হবে। যদি অনলি মেসেন্টেরন হয় তাহলে পেরিট্রফিক পর্দা, যদি অনলি মেসেন্টেরন হয় তাহলে পেরিট্রফিক পর্দা, আর নাইলে হচ্ছে কলামনার। ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? হিমোসিল বলে। ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি বাচ্চারা? দ্রুত কমেন্ট করতে হবে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কিন্তু হিমোসাইট। তারপর দেখো কোনটি ঘাসফড়িং এর রক্তের কাজ নয়? রক্তের কাজ নয় কোনটা? নয়, নয়, রক্তের কাজ শ্বসন গ্যাস পরিবহন করে না ঘাসফড়িং এর রক্ত। ঘাসফড়িং এর রক্ত কিন্তু শ্বসন গ্যাস পরিবহন করে না। কেন করে না বলো তো বাচ্চারা, দেখি তো জানো কিনা? ঘাসফড়িং এর রক্তে হিমোগ্লোবিন নাই, রঞ্জক পদার্থ নাই। আর যেহেতু রঞ্জক পদার্থ নাই তাহলে সে শ্বসন কার্য ভূমিকা পালন করবে না। ঘাসফড়িং এর রক্ত শ্বসন গ্যাস পরিবহন করে না, এটা আমাদের সত্য না, ঠিক আছে? ঘাসফড়িং এর রক্ত শ্বসন গ্যাস পরিবহন করে না, এটা আমাদের সত্য না। তাহলে এটা অ্যান্সারটা ঠিক আছে। নিচের কোনটি ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের অংশ নয়? স্পাইরাকল, ট্রাকিয়া, ট্রাকিউল, ওমাটিডিয়াম নয়। ওমাটিডিয়াম আমাদের দর্শনে সাহায্য করে, তাই না? ঘাসফড়িং এর এটা হচ্ছে দর্শন, তোমার শ্বসনতন্ত্রের না, শ্বসনতন্ত্রের না। ওমাটেরিয়াম শ্বসনতন্ত্রের অংশ না আমাদের। তারপরে কোনটি ঘাসফড়িং এর প্রজনন তন্ত্রের পুং প্রজনন তন্ত্রের অংশ না? খেয়াল করে দেখো, পুং প্রজনন তন্ত্র বলছে। শুক্রধানী, শুক্র কথা আসলে আমাদের সবার শুক্রাণু মনে পড়ে। শুক্রাণু মানেই তো ছেলেদের কিছু, তার মানে তোমরা অনেকে ভাবা যে শুক্রধানী, শুক্রাশয়, শুক্রনালী, শুক্রথলি, কিরে ভাই সবই তো শুক্রওয়ালা। এখন কি হবে? আচ্ছা, শুক্রধানী হচ্ছে স্পার্মাথিকা, যেটা স্পার্ম কালেক্ট করে রাখে। স্পার্মকে কালেক্ট করে রাখবে, মহিলা রাখবে না পুরুষ রাখবে? অবশ্যই আমাদের স্ত্রী ঘাসফড়িং যেটা, মহিলা ঘাসফড়িং যেটা, সেটাই শুক্র কালেক্ট করে রাখবে। অর্থাৎ শুক্রধানীর আরেক নাম হচ্ছে স্পার্মাথিকা। স্পার্মাথিকা, স্পার্মাথিকাতেই শুক্রাণু জমা থাকে, শুক্রাণু কালেক্ট করে রাখে স্ত্রী ঘাসফড়িং। তাহলে এটা স্পার্মাথিকা কার অংশ? স্পার্মাথিকা কার অংশ? পুরুষের না স্ত্রীর? তাড়াতাড়ি বলো তো, স্পার্মাথিকা কার অংশ? পুরুষের না স্ত্রীর? বাচ্চারা স্পার্মাথিকা কিন্তু স্ত্রীদের অংশ, এটা কিন্তু ভুল করা যাবে না। অনেকেই ভুল করে ফেলো, এই জন্য আমি সুন্দর করে সলভ করে দিলাম। যেখান থেকে দেখো, এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। এই যে দেখো কোনটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এই যেটা 5 নাম্বার কোশ্চেন, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। এটা কিন্তু আলিম স্যার কিন্তু নতুন অ্যাড করছে, এরকম না, তার বইতে ছিলই। অর্থাৎ প্রশ্ন সলভ করলে লস নাই। এই প্রশ্নগুলো তোমরা যে প্র্যাকটিস বুক খোঁজো না, প্র্যাকটিস বুক না খুঁজে এগুলা বারবার প্র্যাকটিস করো, অনেক ভালো হবে। এগুলা প্র্যাকটিস না করে আজারা প্র্যাকটিস বুক খুঁজে তোমরা সময় নষ্ট করো, আলটিমেটলি পরীক্ষায় কমন পাওয়ার কোনো গ্যারান্টি নেই ওগুলাতে, এটাতে আছে।
ঘাসফড়িং এর ল্যাসিনিয়া কোথায় পাওয়া যায়? ল্যাসিনিয়া কোথায় পাওয়া যায় বাচ্চারা? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ল্যাসিনিয়া কোথায় পাওয়া যায়? ল্যাসিনিয়া পাওয়া যায় ম্যাক্সিলাতে। ল্যাসিনিয়া নখের মতো ল্যাসিনিয়া, নখের মতো ল্যাসিনিয়া, এমন করানো, নখের মতো ল্যাসিনিয়া কোথায় পাওয়া যায়? ম্যাক্সিলাতে পাওয়া যায়। নখের মতো ল্যাসিনিয়া, 9 নম্বরের অ্যান্সার কি হবে? ম্যাক্সিলা। নখের মতো ল্যাসিনিয়া, ওকে। নখের মতো ল্যাসিনিয়া কোথায় পাওয়া যায়? নল কথা দিয়ে মনে রাখা যায়, ন দিয়ে নখের মতো, ল দিয়ে ল্যাসিনিয়া, এটা ম্যাক্সিলাতে পাওয়া যায়। ঘাসফড়িং এর ডিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পৌঁছাতে কতবার খোলস ত্যাগ করতে হয়? 5 বার। খোলস ত্যাগ করতে হয় কতবার বাচ্চারা? 5 বার। খোলস ত্যাগ করতে হয় কতবার? খোলস ত্যাগ করতে হয় 5 বার। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? যদি বলে আলো গ্রহণ করে, তোমাদের বইয়ের অনুসারে কর্নিয়া দেখলাম অ্যান্সার, কিন্তু কোথায় আলো গৃহীত হয় যদি আসে যে গৃহীত হয় কোথায়? গৃহীত হয়, তাহলে আজমল স্যার অনুসারে র‍্যাবডোম অ্যান্সার। গৃহীত হয় লেখা থাকলে মনে করবে আজমল স্যার থেকে প্রশ্ন করছে, অ্যান্সার হচ্ছে র‍্যাবডোম হবে, কিন্তু এখানে অ্যান্সার দিছে কি আলো গ্রহণ করে কে? এটা হচ্ছে কর্নিয়া দিছে। কর্নিয়া লেন্সের মতো অনেকটা কর্নিয়া, এটা তোমাদের আলিম স্যারের বইতে দিছে, কিন্তু যদি গৃহীত হয় বলতো তাহলে র‍্যাবডোম হইতো। এটা নিয়ে আমার 5 মিনিট গেছে খুঁজতে, মানে যে ব্যাপারটা আমি শিওর হওয়ার জন্য কয়েকটা জিনিস এরকম থাকে। ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটা? হিমোসিল, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, পৃষ্ঠীয় বাহিকা, হিমোলিম্ফ। রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটা? দেখো তো 12 নম্বর অ্যান্সার কি মনে হচ্ছে? অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ মনে হচ্ছে, তাই না? অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বলতে তো আমরা রক্ত সংবহনতন্ত্রে কিছু দেখতে পাই না। হিমোসিল, হিমোলিম্ফ আর পৃষ্ঠীয় বাহিকাই দেখতে পাই। হিমোসিল, হিমোলিম্ফ আর পৃষ্ঠীয় বাহিকাই দেখতে পাই। এই পিডিএফটাকে পাওয়া যাবে? পিডিএফ তো আমরা ক্লাসের পরে মেডিকেল আউট ড্রিমের গ্রুপে দিয়ে দেই। তোমরা মেডিকেল আউট ড্রিমের পাবলিক গ্রুপটাতে আছো না? মেডিকেল আউট ড্রিমের পাবলিক গ্রুপটাতে দেওয়া হয়। ওকে, ঠিক আছে, এখানে আর কথা বলবো না। ঘাসফড়িং বিষয়ক অধ্যয়নকে কি বলে? অর্থোপটেরোলজি, অর্থাৎ অর্থোপোডা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থোপটেরোলজি। অর্থোপোডা নিয়ে যেখানে আলোচনা করা হয়। ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠীয় আবরণকে কি বলে? ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠীয় আবরণ, পিঠের দিকে টার্গাম, পৃষ্ঠীয় আবরণকে বলা হয় টার্গাম। পৃষ্ঠীয় আবরণ, পৃষ্ঠীয় হচ্ছে টার্গাম, আর স্টার্নাম হচ্ছে অঙ্কীয়। কি সমস্যা? অঙ্কীয়। স্টার্নাম হচ্ছে অঙ্কীয়, স্টার্নাম অঙ্কীয়, আর প্লুরা পাশাপাশি থাকে। ভার্টেক্স হচ্ছে ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের একটা অংশ, বুঝছো? এটা পরে দেখবো। ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে? মস্তকের পৃষ্ঠীয় অংশ, এই যে মস্তকের পৃষ্ঠীয় অংশকে ভার্টেক্স বলে। 15 অ্যান্সার কি হবে? 15 অ্যান্সার মস্তকের পৃষ্ঠীয় অংশকে কি বলে? মস্তকের পৃষ্ঠীয় অংশকে কিন্তু বাচ্চারা ভার্টেক্স বলে। মস্তকের পৃষ্ঠীয় অংশকে বাচ্চারা কি বলে? ভার্টেক্স বলে, ভার্টেক্স। ঘাসফড়িং এর পায়ের গোড়ার অংশকে কি বলে? ঘাসফড়িং এর পায়ের গোড়ার অংশ হচ্ছে কক্সা, টোকেন্টেরন, ফিমার, তারপর হচ্ছে টিবিয়া, টার্সাস, এগুলো থাকে, তাই না? তাহলে ঘাসফড়িং এর গোড়ার দিকের অংশটাকে কক্সা বলে। ঘাসফড়িং এর একদম গোড়ার দিকের অংশটাকে কি বলে? তাড়াতাড়ি বলো তো। একদম গোড়ার দিকের অংশটাকে কিন্তু কক্সা বলে। ঘাসফড়িং এর উদরে কয়টা খণ্ড থাকে? উদরের খণ্ডর সংখ্যা হচ্ছে 11টা। উদরীয় খণ্ড কয়টা? তাড়াতাড়ি বলো বাচ্চারা, উদরীয় খণ্ড কয়টা? একদম সহজ, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। উদরীয় খণ্ড কয়টা? এখান থেকে যা যা আছে এগুলো অনেকগুলাই আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তার মানে অনুশীলন এমসিকিউ সলভ করার দরকার আছে আমাদের। উদরীয় খণ্ডকের সংখ্যা কয়টা? উদরীয় খণ্ডকের সংখ্যা হচ্ছে 11টা। এরপর দেখো ঘাসফড়িং নিচের কোনটি ঘাসফড়িং এর ম্যাক্সিলার অংশ নয়? ম্যাক্সিলার অংশ কর্ডো, ল্যাসিনিয়া, গ্যালিয়া। দেখো কর্ডো তো আছেই, কর্ডো আছে নিচের দিকে একদম, ল্যাসিনিয়া নখের মতো ল্যাসিনিয়া, আর গ্যালিয়া হচ্ছে ঢাকনার মতো গ্যালিয়া, ঢাকনার মতো। এটা আমি ঢাকার গলি দিয়ে মনে রাখতাম, ঢাকার গলি। দেখো ঢাকনা দিয়ে ঢাকার, গলি দিয়ে গ্যালিয়া। আর লিগুলি হচ্ছে নরনশীল লিগুলি থাকে ল্যাব্রামে, মেবি নরনশীল লিগুলি কোথায় থাকে? নরনশীল লিগুলি থাকে ল্যাবিয়ামে নরনশীল লিগুলি থাকে, কিন্তু ম্যাক্সিলাতে থাকে না। যেহেতু ম্যাক্সিলাতে থাকে না, তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে? অ্যান্সারটা আমাদের লিগুলি হবে। অ্যান্সারটা আমাদের কি হবে? দ্রুত বাচ্চারা, অ্যান্সারটা আমাদের কি হবে? আচ্ছা, আমি যে ক্লাস আজকে এটা নিতেছি, আগামীকালকে নিব হচ্ছে তোমাদের পরিপাকের পরে রক্ত চ্যাপ্টারটাও নেওয়ার ইচ্ছে আছে আমার। পরিপাকের সাথে যদি পরিপাক শেষ করতে পারি তাহলে রক্ত শুরু হবে। তোমরা কিন্তু পরিপাক আর রক্ত চ্যাপ্টার দুইটা পড়ে আসবা, মানে অবশ্যই রিভিশন, আমার সাথে সাথে কিন্তু রিভিশন দিবা। অনুশীলন এমসিকিউ না দেখলেও চলবে, আমার কাছে তো রিভিশন দিচ্ছ ক্লাসে, কিন্তু এই যে চ্যাপ্টারগুলো পড়া একবার যদি রিভিশন দিয়ে আসো না ভিতরের পড়াগুলা, তাহলে কিন্তু আমার সাথে সাথে অনেক কিছু তোমার ভালো হবে আর কি, বুঝছো? ওকে, তারপরে দেখি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ না বাচ্চারা সব জায়গায়। আমরা তো আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে শেষ করাইছি।
ঘাসফড়িং এর মুখোপাঙ্গের কোন অংশে গ্লসা ও প্যারাগ্লসা থাকে? ঘাসফড়িং এর মুখোপাঙ্গের কোন অংশে গ্লসা আর প্যারাগ্লসা থাকে? এটা হচ্ছে ল্যাবিয়াম। ল্যাবিয়ামে গ্লসা প্যারাগ্লসা আছে। এই গ্লসা প্যারাগ্লসার লাইনটা তোমার হচ্ছে আলিম স্যারের বইতেই আছে, আজমল স্যারের বইতে গ্লসা প্যারাগ্লসার কথা বলা নাই। দেখো ঘাসফড়িং এর মুখোপাঙ্গের কোন অংশে গ্লসা প্যারাগ্লসা থাকে? ল্যাবিয়ামে গ্লসা প্যারাগ্লসা থাকে। ঘাসফড়িং এর কোন অংশে গ্লসা প্যারাগ্লসা? ল্যাবিয়ামে। ঘাসফড়িং এর মধ্য অন্তে কয়টা হেপাটিক সিকা? 12টা হেপাটিক সিকা। ঘাসফড়িং এর মধ্য অন্তে কয়টা হেপাটিক সিকা বাচ্চারা? ঘাসফড়িং এর মধ্য অন্তে 12টা হেপাটিক সিকা। হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ বাচ্চারা? ঘাসফড়িং এর 7টা প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? তাড়াতাড়ি বলতে হবে, এগুলো কিন্তু পারা জিনিস। হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? 7টা প্রকোষ্ঠ। 7টা প্রকোষ্ঠ হৃৎপিণ্ডে, ঠিক আছে? হৃৎপিণ্ডে 7টা প্রকোষ্ঠ। আরেকটা কথা, আমাদের অ্যান্টিবায়োটিক কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। তোমরা দেখেছো এক্সট্রা রাইটারের ইনফরমেশন নিয়ে আমরা কি সুন্দর করে একটা এক্সট্রা ডোজ করেছি, এবং আমি সেই এক্সট্রা ডোজটা দাগায় দাগায় পড়ায় একটা এক্সামও নিব আমাদের এক্সট্রা রাইটারের তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক কোর্স। অ্যান্টিবায়োটিক কোর্সে অনেকগুলো ক্লাস আছে, সেখানে মেডিম্যাথের ক্লাস হবে। মেডিম্যাথের ক্লাস বুঝো? মেডিম্যাথ হচ্ছে মেডিকেল আসা যে ম্যাথগুলো আছে সেগুলো শর্টকাটে কিভাবে করতে পারবে সেটার জন্য আমি গুছিয়ে অনেকগুলো ক্লাস রেডি করতেছি, যাতে তোমার সব ক্লিয়ার হয়ে যায় ফিজিক্স আর কেমিস্ট্রির। এরপরে আমরা হচ্ছে এক্সট্রা রাইটার ইনফরমেশনের উপরে একটা এক্সাম নিব, তার আগে এক্সট্রা রাইটার ইনফরমেশনটা দাগায় পড়ায়ও দিব। তারপরে আরো এরকম কিছু ক্লাস পাবা, রিভিশন ক্লাস, অনেক কিছু যেটা যেটা দরকারি আসলে গুছানো সবকিছু পাবা। 15টা ক্লাস, আবার এই যে এক্সট্রা ইনফরমেশনের বই, তারপর 10 বছরের প্রশ্ন ব্যাংক একদম অ্যানালাইসিস করা, ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে সলভ একদম সবগুলার। প্রায় কত সেট হবে? প্রায় ডেন্টাল সহ প্রায় 20 সেট ওখানে। আবার 10 সেট মডেল টেস্ট বাসায় প্র্যাকটিস করার জন্য, আবার একটা টপ সাজেশন, মানে সবকিছু মিলে আমাদের 500 টাকার ভিতরে। এটা আমরা একদম আমাদের আসলে খরচই সবকিছু মিলে আসলে আমরা হিসাব করে দেখছি যে আমাদের ইনকাম হচ্ছে আমাদের হুবহু তাই খরচ। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মেডিকেল অর্ড্রিমের কিছু পেইড স্টুডেন্ট থাকুক যাদের আমরা সেলিব্রেশনে নিতে পারবো। অর্থাৎ আমরা চান্স পেলে পাবলিক স্টুডেন্টদের বলা যায় না যে আমাদের স্টুডেন্ট। তুমি এই যে ক্লাস করতেছো ভুলে যাবে আমাকে, যদি আমার কোনো পেইড ব্যাচে না পড়ো বলবা যে আফসানাপুর স্টুডেন্ট ছিলাম না, তুমি নিজেই বলবা চান্স পাওয়ার পরে। কিন্তু তুমি যদি আমাদের ব্যাচে থাকো, আমি কিন্তু সেলিব্রেশনে তোমাকে গর্ব সহকারে নিয়ে যেতে পারবো যে আমাদের যে কোনো একটা ব্যাচে ছিল। অর্থাৎ আমরা 500 টাকার যে ব্যাচটা এনেছি, জাস্ট আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হওয়ার পরীক্ষা দিবে, আমাদের স্টুডেন্ট সেলিব্রেশনে যাবে। আমাদের তো অনেক স্টুডেন্ট আছে, হোয়াইট অ্যাপ্রন ব্যাচেও আছে। তো তোমরা যদি সেলিব্রেশনে যেতে চাও, তোমরা কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, আর অনেক কিছু পাচ্ছ। যাই হোক, আমি তোমাদের এত কথা বলবো না, শেষ করে দিব আমাদের ক্লাস আজকে। কিন্তু তাড়াতাড়ি শেষ করার ট্রাই করতেছি, এই জন্য একটু স্পিডেই যাচ্ছি। এবার মাজেদা ম্যামের প্রশ্ন আমরা কিন্তু আলিম স্যার শেষ করাইলাম। মাজেদা ম্যামের পতঙ্গের পায়ের কক্সার পরবর্তী অংশ কি? কক্সার পরে থাকে টোকেন্টর। কক্সার পরে কি থাকে বাচ্চারা? দ্রুত বলো তো, কক্সার পরে কি থাকে? কক্সার পরে কিন্তু থাকে আমাদের টোকেন্টর। কক্সার পরে টোকেন্টর থাকে। কক্সার পরে টোকেন্টর, তারপরে ফিমার, তারপরে টিবিয়া, তারপরে টার্সাস। একটা সিকোয়েন্সই আছে, কক্সা, টোকেন্টর, ফিমার, তারপর হচ্ছে টিবিয়া, তারপর হচ্ছে টার্সাস। একটা সিকোয়েন্সই পাবো আমরা। নিচের কোনটি সঠিক? নিচের কোনটা সঠিক বলো তো? 2 নম্বরে নিচের কোনটা সঠিক? আমাদের এটা ওগোনিয়া, ওসাইট, ওটিড, ডিম্বাণু। ওগোনিয়া, স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড না, স্পার্মাটোসাইট আগে, তারপর স্পার্মাটিড। স্পার্মাটিড আগে না, স্পার্মাটোগোনিয়া আগে। তাহলে এই দুটার একটাও না। আমাদের ওসাইট, ওগোনিয়া না, ওসাইট আগে না, ওগোনিয়া আগে। ওগোনিয়া, ওসাইট, ওটিড, ডিম্বাণু। ওগোনিয়া, ওসাইট, ওটিড, ডিম্বাণু। অ্যান্সারটা কি হবে? ওগোনিয়া, ওসাইট, ওটিড, ডিম্বাণু। ওগোনিয়া, ওসাইট, ওটিড, ডিম্বাণু আমাদের ডি হবে অ্যান্সার, তাই না বাচ্চারা? এরপর দেখো, ওমাটিডিয়ামের কোন অংশ আলোর প্রতিসরণে সাহায্য করে? আলোর প্রতিসরণে সাহায্য কে করে? অ্যান্সারটা কি হবে? তাড়াতাড়ি বলো। আলোর প্রতিসরণে সাহায্য করে কে? আলোর প্রতিসরণে সাহায্য করে কর্নিয়া। আলোর প্রতিসরণে সাহায্য করে কে বলো তো? কর্নিয়া। আলোর প্রতিসরণে সাহায্য করে কে? কর্নিয়া। ওকে, আচ্ছা, তারপর চলে যাবো আমরা নিচের দিকে। নিচের দিকে কি আছে দেখি আমাদের। আচ্ছা, এবার আবার একটু বেশি বড় বড় হয়ে গেছে না? ঠিক আছে, আমাদের এখানে ঘাসফড়িং এর কপালের চর অংশ, কপালের দিকে চর অংশ। কপাল মানেই ফ্রন্টাল। কপাল মানে কি বলো তো? ফ্রন্টাল মানুষের। তাহলে ঘাসফড়িং এর কি হবে? ফ্রন্টাল না ফ্রন্স? ঘাসফড়িং এর ক্ষেত্রে হবে ফ্রন্স। ঘাসফড়িং এর ক্ষেত্রে হবে ফ্রন্স। ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থিত? ওভিপোজিটর মেবি নবম খণ্ডকে অবস্থিত। হ্যাঁ, নবম খণ্ডকে। ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থিত? বাচ্চারা দ্রুত বলতে হবে। ওভিপোজিটর কততম খণ্ডকে অবস্থিত? ওভিপোজিটর হচ্ছে নবম খণ্ডকে অবস্থিত। এই ক্লাসগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি, অর্থাৎ আজকের ক্লাস কালকে সকালে ইউটিউবে পাবা। 2 ঘন্টা করে ক্লাস তো ডাউনলোড করতে টাইম লাগে, স্পিড বাড়াই ইউটিউব থেকে করতে পারবা। কততম খণ্ডকে? নবম খণ্ডকে। ঘাসফড়িং এর প্রোক্টোডিয়ামের অংশ কোনটা? প্রোক্টোডিয়াম, গিজার্ড তো স্টোমোডিয়ামের অংশ, গিজার্ড ক্রোপ স্টোমোডিয়ামের অংশ, মেসেন্টারান তো মধ্য যেটা সেটা, ইলিয়াম আমাদের প্রোক্টোডিয়ামের। ইলিয়াম হচ্ছে প্রোক্টোডিয়ামের অংশ। ইলিয়াম প্রোক্টোডিয়ামের অংশ। তোমাদের কাছে কোশ্চেন আমার, প্রোক্টোডিয়ামের বাকি অংশগুলোর নাম বলো
তো ইলিয়াম হচ্ছে প্রোক্টোডিয়ামের অংশ। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রোক্টোডিয়ামের বাকি অংশগুলোর নাম কি কি বাচ্চারা? দেখি তো মনে আছে কিনা তোমাদের। প্রোক্টোডিয়ামের বাকি অংশ ইলিয়াম, কোলন, রেকটাম আর মলাশয়, তাই না? ইলিয়াম, কোলন, রেকটাম, মলাশয়। ইকোরেপা, ইকোরেপা মনে রাখতে পারে। প্রোক্টোডিয়ামের অংশগুলোর নাম মনে রাখবো আমরা। ইকোরেপা, ইকোরেপা। ই দিয়ে ইলিয়াম, কো দিয়ে কোলন, র দিয়ে রেকটাম, আচ্ছা প দিয়ে পায়ু, প দিয়ে পায়ু, ঠিক আছে? ইকুরেপা। অর্থাৎ প্রোক্টোডিয়ামের অংশ হচ্ছে ইলিয়াম। প্রোক্টোডিয়ামের অংশ কি তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা? প্রোক্টোডিয়ামের অংশ কিন্তু ইলিয়াম, ইলিয়াম, ঠিক আছে? ওকে, তারপরে ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে কোনটা সঠিক? ঘাসফড়িং এর তো অসম্পূর্ণ রূপান্তর হয়, তাহলে অসম্পূর্ণ রূপান্তরে ডিম, নিম্ফ আর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী হওয়ার সম্ভাবনা। ডিম, আচ্ছা ডিম, নিম, পূর্ণাঙ্গ প্রাণী। আমাদের 7 ক হওয়ার সম্ভাবনা। দেখো তো অ্যান্সারটা কি? হ্যাঁ 7 ক। ডিম, নিম আর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী, এটা ইমাগো বলা যায়। ইমাগো, ইমাগো মানেই পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে ঘাসফড়িং এর রূপান্তর তো অসম্পূর্ণ রূপান্তর। বাচ্চারা ঘাসফড়িং এর রূপান্তর কি অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ? ঘাসফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ না সম্পূর্ণ? ঘাসফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ। অসম্পূর্ণের সিকোয়েন্সটা কি হয়? অসম্পূর্ণের ডিম, নিম আর ইমাগো হয়। ডিম, রিং আর পূর্ণাঙ্গ প্রাণী বা ইমাগো হয়। ডিম, নিম আর পূর্ণাঙ্গ প্রাণী বা ইমাগো হয়। কিন্তু আমরা ডিম, লার্ভা, পিউপা, ইমাগো এটা দেখি সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে। সম্পূর্ণ রূপান্তরে লার্ভা আছে, পিউপা আছে, ইমাগো আছে, এটা সম্পূর্ণ। এটা অসম্পূর্ণ, এটা হয় প্রজাপতির ক্ষেত্রে। ওকে, যাই হোক, এরপরে কোশ্চেন, ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়। ভাস ডিফারেন্স, ক্ষেপণনালী, সেমিনাল ভেসিকল, স্পার্মাথিকা। এটা তো তোমাদের পারার কথা বাচ্চারা। কোনটা স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয়? তাড়াতাড়ি বলো, ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা? কত নাম্বার প্রশ্ন এটা? 8 নাম্বার প্রশ্ন, তাই না? 8 নাম্বার। ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা? এটাতে আসলে স্ত্রী প্রজনন তন্ত্র হবে না। ভাস ডিফারেন্স, ক্ষেপণনালী, সেমিনাল ভেসিকল, এগুলা সবই পুরুষ প্রজনন তন্ত্রের। অ্যান্সার যদি দিতে হয় এটা, তাহলে আমার 3টা অ্যান্সার দিতে হবে। ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, 3টাই তো অংশ না। কি একটা অবস্থা, এটা হবে পুং প্রজনন তন্ত্র। আচ্ছা সরি, আমি প্রশ্ন দেখতে ভুল করছি, দেখছো? আমারই ভুল হয়েছে। দেখো নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ? স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ স্পার্মাথিকা। স্পার্মাথিকা মানে কি? স্পার্মাথিকা মানে শুক্রধানী, শুক্রধানী। এরকম একটা প্রশ্ন সলভ করাইছিলাম না বাচ্চারা? শুক্রধানী, এটার অ্যান্সার কি হবে? শুক্রধানী। এরকম একটা প্রশ্নের সলভ করাইছিলাম আগে, করাইছিলাম না? ওকে, এরকম একটা প্রশ্ন অংশ বলছে। নেজাম, তোমার কথাই ঠিক আছে। ওকে আয়শা। আচ্ছা, তারপর ঘাসফড়িং এর দেহের কটা অঞ্চলে বিভক্ত? ঘাসফড়িং এর দেহ তো মস্তক, বক্ষ, উদর 3টা অঞ্চলে বিভক্ত। 9 এর অ্যান্সার কি হবে? 9 এর অ্যান্সার কি হবে? 9 এর অ্যান্সার 3টা হবে, অর্থাৎ 2 নাম্বার খ হবে অ্যান্সার। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশটি লেন্সের মতো কাজ করে? কর্নিয়াই তো লেন্সের মতো কাজ করার কথা। ঘাসফড়িং এর কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে। কুমিল্লা বোর্ডের কোশ্চেন। আমরা কিন্তু মাজেদা ম্যাম সলভ করছি, মানে বোর্ড কোশ্চেন সলভ করছি। তোমরা যারা ভাবতেছিলে, আমাকে প্রশ্ন করছিলে যে আপু বোর্ড কোশ্চেনও করাবেন কিনা, তো আমি বলছিলাম যে না, করাবো না। কিন্তু পরে দেখলাম যে মাজেদা ম্যাম সলভ করাচ্ছি মানেই তো বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি। সব বোর্ডের কোশ্চেন মাজেদা ম্যামের বই দেওয়া, আর আমরা বাকিগুলো তো এমনি করলাম। দেখা যাচ্ছে সবকিছু ওভারঅল মিলিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনও অনেক সলভ করা হচ্ছে এখানে। তারপরে আমাদের কি আছে দেখি আমরা। ঘাসফড়িং এর দেহের কততম খণ্ড কি স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। ঘাসফড়িং এর দেহের কততম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? সাবজেনিটাল প্লেট, এর পুং ঘাসফড়িং এর আছে, পুরুষ ঘাসফড়িং এর 9 নম্বর খণ্ডক। সাবজেনিটাল প্লেট কত নম্বর খণ্ডকে? সাবজেনিটাল প্লেট হচ্ছে 9 নম্বর খণ্ডকে। সাবজেনিটাল প্লেট 9 নম্বর খণ্ডকে। এটা একটু চার্জ দিতে হবে আর ফুল। সাবজেনিটাল প্লেট হচ্ছে 9 নম্বর খণ্ডকে। সাবজেনিটাল প্লেট 9 নম্বর খণ্ডকে। পেরিমেট্রিয়াম কোনটিতে অবস্থান করে? পেরিমেট্রিয়াম স্পাইরাকলি হওয়ার সম্ভাবনা। পেরিমেট্রিয়াম কোথায় অবস্থান করে বলো তো বাচ্চারা? স্পাইরাকলে। পেরিমেট্রিয়াম, তারপরে অ্যাট্রিয়াম, এগুলোতে স্পাইরাকলে। পেরিমেট্রিয়াম কোথায় অবস্থান করে? স্পাইরাকলে। পেরিমেট্রিয়াম স্পাইরাকলে অবস্থান করে। দেখা যায় কি মাজেদা ম্যামের অনুশীলনী এমসিকিউ সলভে যা আছে না, সবই আজমল স্যারের বই রিডিং পড়ার ভিতরে আছে। অর্থাৎ তোমরা আজমল স্যারের বই রিডিং পড়ে মাজেদা ম্যামের অনুশীলনী সলভ করবা, দেখবা সব মিলা গেছে। মানে আমি জিনিসটা আবিষ্কার করেছি যখন আমি তোমার এডিট করতে যাচ্ছিলাম বইয়ের প্রশ্নগুলো, তখন দেখলাম যে মাজেদা ম্যামের অনুশীলনী এমসিকিউ বোর্ডের প্রশ্ন, আর আজমল স্যারের বই থেকে বোর্ডে কোশ্চেন করে। তার মানে আজমল স্যারের বইয়ের লাইন, মাজেদা ম্যামের অনুশীলনী সেম টাইপের। আলিম স্যারটা একটু ঘুরানো, সবকিছু আলিম স্যার একটু ইউনিক টাইপের। তবে আলিম স্যারের দু একটা ভুল আছে অনুশীলনী উত্তর দেওয়া। ঘাসফড়িং এর হৃদযন্ত্রে কয়টা? 7টা প্রকোষ্ঠ। এটা বললামই তো, রিপিট কোশ্চেন। ঘাসফড়িং এর হৃদযন্ত্রে 7টা প্রকোষ্ঠ। তারপরে দেখো সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে ডিম, লার্ভা, পিউপা, ইমাগো না, এটা দেখাইছিলাম না একটু আগে। আমাদের 14 নম্বর অ্যান্সারটা কি হবে? 14 নম্বর ডিম, লার্ভা, পিউপা,
ইমাগো, এটা সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরে লার্ভা পিউপা থাকে, সম্পূর্ণ রূপান্তরে লার্ভা পিউপা থাকে, ঠিক আছে? তাহলে তোমরা স্যাঙ্গা চিনো, গ্রামে স্যাঙ্গা বলে, স্যাঙ্গাগুলো পরবর্তীতে প্রজাপতি হয়ে যায়, ওই লার্ভাগুলো আর কি। হ্যাঁ, তাহলে এটা একটু চার্জ দিতে পারো, চার্জ দিয়ে আরেকটা ফোন লাগবে আমার। তারপরে আমাদের ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটা? ঘাসফড়িং এর রেচন অঙ্গ, রেচন অঙ্গ তো মালপেজিয়ান নালিকা। ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটা বাচ্চারা? 15 নম্বর অ্যান্সার কি হবে? ঘাসফড়িং এর রেচন অঙ্গ মালপেজিয়ান নালিকা। নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ? শিখাকোষ কার রেচন অঙ্গ? কালকের প্রশ্ন। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার রেচন অঙ্গ, নেফ্রিডিয়া অ্যানিলিডার রেচন অঙ্গ। আর শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ। নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার রেচন অঙ্গ, শিখাকোষ হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ। ওকে, এটা মনে আছে না সবার? ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? টোটাল শ্বাসরন্ধ্রের সংখ্যা হচ্ছে 10 জোড়া। শ্বাসরন্ধ্রের সংখ্যা টোটাল কত জোড়া? শ্বাসরন্ধ্রের সংখ্যাই 10 জোড়া। 10 জোড়ার মধ্যে 2 জোড়া থাকে বক্ষ অঞ্চলে, 8 জোড়া থাকে ওদরী অঞ্চলে। 2 জোড়া থাকে বক্ষ অঞ্চলে, 8 জোড়া থাকে ওদরী অঞ্চলে। ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র কত জোড়া? তোমাদের কাছে আমার প্রশ্ন, শ্বাসরন্ধ্র কত জোড়া? শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া। 10 জোড়ার মধ্যে 2 জোড়া আর হচ্ছে 8 জোড়া। 2 জোড়া থাকে বক্ষে আর 8 জোড়া থাকে উদরে। 2 জোড়া থাকে বক্ষে, 8 জোড়া থাকে উদরে। 2 জোড়া থাকে বক্ষে, 8 জোড়া থাকে উদরে। যদি জোড়া না বলে কয়টি করে প্রশ্ন হয় তাহলে বুঝছো তো কি দিতে হবে। যদি বলে উদরীয় অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র থাকে, উদরীয় অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র থাকে, ঘোরানো প্রশ্ন হলে কি দিবে অ্যান্সার বাচ্চারা? উদরীয় অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র থাকে? 16টা। একটু পরে পাবা এরকম একটা প্রশ্ন। ঘাসফড়িং এর পায়ের গঠন আমরা একটু আগে দেখেছি, কক্সা, টোকেন্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, এটাই হবে অ্যান্সার। কক্সা থাকে সবার গোড়ায়, তারপরে টোকেন্টর। একটু আগে অ্যান্সার দিলাম না যে কক্সার পরবর্তীতে কে থাকে? কক্সার পরবর্তীতে থাকে টোকেন্টর, এরপর থাকে ফিমার, এরপর টিবিয়া, এরপর টার্সাস। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে না বাচ্চারা? দেখো তো আমাদের অ্যান্সারটা কি হবে? দ্রুত বলতে হবে আমাদের অ্যান্সারটা কি হবে, দ্রুত বলতে হবে আমাদের অ্যান্সারটা কি হবে। আমাদের অ্যান্সারটা হচ্ছে 17 ক হবে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? ঘাসফড়িং এর উদর অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র? উদর অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র? এখন কিন্তু কয় জোড়া বলে নাই, কয়টা বলছে। এখন অ্যান্সার কি হবে এটা তোমাদের কাছ থেকে নিব। একটু আগে আমি শিখাই দিছি এটার অ্যান্সারটা কি দিতে হবে। তাড়াতাড়ি বলো তো এটার অ্যান্সারটা কি হবে? দ্রুত বলতে হবে আমাদের। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে 16টা। এটার অ্যান্সারটা কি হবে বাচ্চারা? এটা কিন্তু 16টা হবে, 16টা। ওমাটেডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? ওমাটেডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? প্রতিবিম্ব বললে অ্যান্সার র‍্যাবডোম হওয়ার সম্ভাবনা নাই। প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? র‍্যাবডোমে। আমাদের প্রতিবিম্ব গঠিত হয় ওমাটেডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? র‍্যাবডোমে প্রতিবিম্ব গঠিত হয়। ওমাটেডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? র‍্যাবডোমে প্রতিবিম্ব গঠিত হয়। ওমাটেডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? র‍্যাবডোমে। নিচের কোন প্রাণীটি পঙ্গপাল ভুক্ত? পঙ্গপাল ভুক্ত তো ঘাসফড়িং, ঘাসফড়িং এ তো পঙ্গপাল ভুক্ত বাচ্চারা। ঘাসফড়িং পঙ্গপাল ভুক্ত না? আচ্ছা, যে কোন অংশটি ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর প্রক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? প্রক্টোডিয়ামের অন্তর্ভুক্ত কোনটা? প্রক্টোডিয়াম, ওই যে ইউরেপা বললাম না, ইকোরেপা, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু। ক্রপ আর গিজার তো আমাদের কপ গ্রিজাটে গলবিলিগুলো তো স্টোমোডিয়ামের। তাহলে রেকটাম, অ্যান্সার কি হবে? রেকটাম। তাড়াতাড়ি বলো অ্যান্সার কি হবে? একটা অ্যান্সারটা কি হবে? রেকটাম হবে অ্যান্সারটা, ঠিক আছে? ঘাসফড়িং এর সুপার পজিশন দর্শনে কোনটি সঠিক? ঘাসফড়িং এর সুপার পজিশন দর্শনে কোনটা সঠিক? সুপার পজিশন স্পষ্ট প্রতিবিম্ব, আইরিশ আবরণ সংকুচিত, এটা হওয়ার সম্ভাবনা। সুপার পজিশনে 22-এর কি হবে বলো তো অ্যান্সারটা বাচ্চারা? 22-এর আইরিশ আবরণ সংকুচিত হয়, 22-এর গ হবে অ্যান্সার, 22-এর গ হবে অ্যান্সার। আইরিশ আবরণ সুপার পজিশন মৃদু আলোতে ঘটে। উজ্জ্বল আলোতে কি ঘটে? উজ্জ্বল আলোতে কি ঘটে? তাড়াতাড়ি বলো। সুপার পজিশন যদি মৃদু আলোতে ঘটে তাহলে উজ্জ্বল আলোতে কি ঘটে? এটা মনে রাখবো আমরা, উজ্জ্বল আপু মোজাইক করে। উজ্জ্বল আপু কি করে? উজ্জ্বল আপু কি করে? তাড়াতাড়ি বলো, উজ্জ্বল আপু কি করে? উজ্জ্বল আলোটা মনে রাখলে বাকিটা এমনি পারা যায়। উজ্জ্বল আপু কি করে? উজ্জ্বল আপু কি করে? উজ্জ্বল আপু মোজাইক করে। উজ্জ্বল আপু মোজাইক করে। উজ্জ্বল আপু মোজাইক করে। দেখো বাচ্চারা আমার হাতে লেখা কত সুন্দর, দেখছো? তোমরা ভাবো যে আমার আপু যে কি লেখে, আমার হাতে লেখা একসময় অনেক সুন্দর ছিল। উজ্জ্বল আপু মোজাইক করে। উজ্জ্বল আলোতে অ্যাপোজিশনকে আবার মোজাইক প্রতিবিম্ব বলে। উজ্জ্বল আলোতে অ্যাপোজিশনকে মোজাইক প্রতিবিম্ব বলে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের তোমার আইরিশ আবরণ সংকুচিত হয়েছে সুপার পজিশনে। সুপার পজিশন হচ্ছে মৃদু আলোতে সংঘটিত হয়। সুপার পজিশন কখন সংঘটিত হয় বাচ্চারা? সুপার পজিশন হয় মৃদু আলোতে। সুপার পজিশন মৃদু আলোতে, এটা ক্লিয়ার না সবাই? এটা কিন্তু ক্লিয়ার। ঘাসফড়িং নিম থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস ত্যাগ করে? 5 বার। নিম থেকে পূর্ণাঙ্গ হতে কতবার খোলস ত্যাগ করে?
নিম থেকে পূর্ণাঙ্গ হতে কতবার খোলস ত্যাগ করে? নিম থেকে পূর্ণাঙ্গ হতে 5 বার খোলস ত্যাগ করে। নিচের কোনটি গ্রাসহপারের মস্তকের বহিকঙ্কালের অংশ? গ্রাসহপারের মস্তকে ফ্লাজেলাম থাকে না, পেডিসেলও থাকে না, স্কেপও থাকে না, ফ্রন্স থাকে। মস্তকের বহিকঙ্কালে কি থাকে তাড়াতাড়ি বলতে হবে বাচ্চারা। মস্তকের বহিকঙ্কালে কি থাকে? মস্তকের বহিকঙ্কালে কি থাকে? মস্তকের বহিকঙ্কালে ফ্রন্স থাকে। মস্তকের বহিকঙ্কালে ফ্রন্স থাকে, ফ্রন্স। ওকে, ঘাসফড়িং এর হেপাটিক শিখার সংখ্যা কত? এটা আনসারটা কি হবে? ঘাসফড়িং এর হেপাটিক শিখার সংখ্যা কত? ঘাসফড়িং এর হেপাটিক শিখার সংখ্যা 6 জোড়া। দ্যাট মিন্স কয়টা? 12টা। 6 জোড়া মানে কয়টা বাচ্চারা? 6 জোড়া মানে 12টা। 6 জোড়া মানে কয়টা? 6 জোড়া মানে কিন্তু 12টা। ঘাসফড়িং এর উদরে কতটি খণ্ডক রয়েছে? উদরে তো 11টা খণ্ডক, একটু আগে পড়লাম আমরা। উদরে কয়টা খণ্ডক রয়েছে? উদরে কয়টা খণ্ডক রয়েছে বাচ্চারা? দ্রুত বলতে হবে। উদরে কয়টা খণ্ডক আছে? উদরে 11টা খণ্ডক। ল্যাসিনিয়া কার অংশ? ল্যাসিনিয়া নখের মতো ল্যাসিনিয়া, ল্যাসিনিয়া, গ্যালিয়া এগুলা কার অংশ? কর্ডো ম্যাক্সিলার অংশ না? আমরা ঢাকার গলি পড়েছিলাম, ঢাকনির মতো গ্যালিয়া, তারপরে পড়েছিলাম হচ্ছে নখের মতো ল্যাসিনিয়া, কর্ডো ম্যাক্সিলার অংশ পড়েছিলাম। কার অংশ বাচ্চারা? ল্যাসিনিয়া ম্যাক্সিলার অংশ। আর লিগুলি কার অংশ বাচ্চারা? লিগুলি কিন্তু ল্যাবিয়ামে ছিল। ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি? ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট ভার্টেক্স। ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট ভার্টেক্স হবে আনসার। 28 এর কি হবে আনসার? ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট ভার্টেক্স হবে আনসার, ভার্টেক্স। তারপর দেখো কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে? কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে? স্পাইরাকলের সাথে শ্বাসরন্ধ্র, এটার সাথে পেরিমেট্রিমের একটা সম্পর্ক আছে। স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে পেরিমেট্রিম। স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে কে বাচ্চারা? পেরিমেট্রিম স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে। পেরিমেট্রিম স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে। ঘাসফড়িং এর পায়ের অংশ কোনটা? পায়ের অংশ তো তিনটাই। পায়ের অংশ কোনটা? 30 এর আনসার ঘ হবে। পায়ের অংশ কোনটা বাচ্চারা? পায়ের অংশ তো তিনটাই। 30 এর আনসার কি হবে? 30 এর আনসার কিন্তু ঘ হবে। এরপরে সুপারপজিশন মৃদু আলোতে হয়, তির্যক ভাবে হয়। তাহলে 1 আর 2 ভিন্ন ভিন্ন বস্তুর ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে মোজাইকের ক্ষেত্রে আমাদের 1 আর 2 হবে আনসার। কি হবে আনসার দ্রুত বলো তো? 1 আর 2 হবে। 31 এর আনসার হচ্ছে 1 আর 2 হবে, 1 আর 2। ঘাসফড়িং এর উদরের খণ্ডকে বিদ্যমান, উদরের খণ্ডকে টার্গাম, স্টার্নাম, উদরের খণ্ডকে প্লিউরন নাই। উদরের খণ্ডকে প্লিউরন থাকে না, উদরে প্লিউরন থাকে না। টার্গাম আর স্টার্নাম 1 আর 2। উদরের খণ্ডকে প্লিউরন থাকে না, টার্গাম আর স্টার্নামই হবে। 1 আর 2 হবে আনসার। উদরের খণ্ডকে কিন্তু প্লিউরন থাকে না, বক্ষে প্লিউরন থাকে। পৃষ্ঠের দিকে টার্গাম, অঙ্কীয় দিকে স্টার্নাম, পাশাপাশি থাকে প্লিউরন, কিন্তু উদরে প্লিউরন থাকে না। উদরে কি থাকে না বাচ্চারা? উদরে কিন্তু প্লিউরন থাকে না। উদরে প্রক্টোডিয়ামের অংশগুলো মনে রাখছো? প্রক্টোডিয়াম হচ্ছে আচ্ছা, ইকোরেপা, ই দিয়েছে ইলিয়াম, কোদিয়ে কোলন, রে দিয়ে রেকটাম আর পা দিয়ে পায়ও, তাই না? তাহলে আমাদের ইলিয়াম আর কোলন থাকে হচ্ছে প্রক্টোডিয়ামে, গিজার থাকে না। তাহলে 2 আর 3 হবে আনসার। কি হবে আনসার? 33 এর আনসারটা দ্রুত বলো তো বাচ্চারা, কি হবে? 33 এর আনসার হচ্ছে গ হবে। ল্যাবিয়ামের অংশ কোনটা? ল্যাবিয়ামের অংশ ঢাকনির মতো গেলিয়া তো ম্যাক্সিলাতে। ম্যান্টাম আর লিগিউল 1 আর 3, ম্যান্টাম আর লিগিউল। ল্যাবিয়ামের অংশ 34 এর খ হবে। 34 এর কি হবে বাচ্চারা? 34 এর আনসারটা কি হবে? 34 এর খ হবে। তারপরে 35 স্টোমোডিয়ামের অংশ কোনটা? স্টোমোডিয়ামের অংশ কপ, মেসেন্টারন, গিজার্ড। স্টোমোডিয়ামের মেসেন্টার, কপ আর গিজার্ড। 1 আর 3, 35 এর খ হবে আনসার। 35 এর কি হবে? 35 এর খ হবে। 35 এর খ। আমরা বহুপদীগুলো কেন করতেছি? সত্য মিথ্যা টাইপের কোশ্চেন এখান থেকে দিতে পারে এই সন্দেহে আমরা বহুপদীগুলো প্র্যাকটিস করতেছি। আমরা কিন্তু অভিন্ন তথ্যভিত্তিকগুলো করছি না, ওগুলো আমাদের মেডিকেলে লাগবে না। উদ্দীপক তুলে কখনো কোশ্চেন দেয় না মেডিকেলে, কিন্তু আমরা এটা সন্দেহ করতেছি এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেন পেঁচায় করতেও পারে, তাই করাই দিচ্ছি বাচ্চারা। শুধু বায়োলজির ক্ষেত্রে এটা, কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে লাগবে না। আর ল্যাব্রামের কাজ কোনটা? ল্যাব্রামের কাজ খাদ্যবস্তু কাটা না, খাদ্য ধরে রাখা, স্বাদ গ্রহণ করা, ল্যাব্রামের কাজ। 36 এর 2 আর 3 গ হবে আনসার। 36 এর আনসার কি হবে? 36 এর আনসার গ হবে। 2 আর 3 হবে। 36 এর আনসার গ হবে, 2 আর 3 হবে। 36 এর আনসার 2 আর 3 হবে। স্পাইরাকলের সংখ্যা, স্পাইরাকল সংখ্যা 10 জোড়া, এটা আমরা জানি। প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষে, নট উদরে। 2 নাম্বারটা হবে না, এটেল গহ্বর উন্মুক্ত। 1 আর 3 হবে আনসার। আমাদের আনসার খ হবে। 37 এর আনসার কি হবে বাচ্চারা? 37 এর আনসার 1 আর 3 হবে। 1 আর 3 হবে 37 এর আনসার। তারপর ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি রকম?
ঘাসফড়িং এর উন্মুক্ত প্রকৃতির, আমরা জানি আর্থ্রোপোডা হচ্ছে মুক্ত ধরনের রক্ত সংবহনতন্ত্র, শ্বাস সংযোগ নাই ঘাসফড়িং এ, এওটা বিদ্যমান। ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে 38 এর আনসার কি হবে? 1 আর 3 হবে। 38 এর আনসার হচ্ছে 1 আর 3 হবে। আমাদের উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র আমরা জানি যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, আর্থ্রোপোডাতে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, এওটাও আছে, কিন্তু ঘাসফড়িং এর রক্তে শ্বাস সংযোগ নেই। যেহেতু ঘাসফড়িং এর রক্তে শ্বাস সংযোগ নাই, তাই ঘাসফড়িং কি করে না, তাই ঘাসফড়িং কিন্তু শ্বসনে কোনো ভূমিকা পালন করে না। তোমরা জানো ঘাসফড়িং এর রক্তে কোনো হিমোগ্লোবিন বা শ্বাস সংযোগ কিচ্ছু নাই। ওকে, তাহলে ঘাসফড়িং শেষ। এখন আমরা কি শুরু করব বলো তো দেখি তো, এখন আমরা কি শুরু করব? আবার আজমল স্যারে চলে যাব। আবার আমরা কিন্তু আজমল স্যারে চলে যাচ্ছি, আবার আজমল স্যারে চলে যাচ্ছি। এখন আমরা শুরু করব রুই মাছ। সবাই রুই মাছ বের করো, তোমাদের বই আছে না রুই মাছ? বইটা নিয়ে বসলে একটু সুবিধা আছে, আমিও বই নিয়ে বসছি সামনে। আচ্ছা, রুই মাছ, রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে কি বলে? রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে বলা হয় ফোকাস, ফোকাস অথবা নিউক্লিয়াস। রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে ফোকাস অথবা নিউক্লিয়াস বলে, ফোকাস অথবা নিউক্লিয়াস বলে। রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে কি বলে? রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে ফোকাস বা নিউক্লিয়াস বলে, ফোকাস অথবা নিউক্লিয়াস বলে। রুই মাছের আঁশের কেন্দ্রীয় অংশকে ফোকাস অথবা নিউক্লিয়াস বলে, ঠিক আছে? ফোকাস অথবা নিউক্লিয়াস বলে। রুই মাছের কানকুর পেছনের পাখনাকে কি বলে? রুই মাছের মনে আছে? রুই মাছে যেরকম রুই মাছ দেখো কি সুন্দর রুই মাছ আর্ট করে ফেললাম। রুই মাছের এটা হচ্ছে কানকো, এটা কানকো। কানকুর পেছনে বক্ষীয় পাখনা। কানকুর পেছনে কি পাখনা বাচ্চারা? কানকুর পেছনে বক্ষীয় পাখনা। কানকুর পেছনে কি পাখনা? বক্ষীয় পাখনা। তারপরে এইদিকে হচ্ছে শ্রোণী পাখনা, তো এটা পৃষ্ঠীয় পাখনা, তাই না? তারপরে এদিকে হচ্ছে একটা পায়ু পাখনা আছে, পুচ্ছ পাখনা। পায়ু পাখনা, পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা এগুলো সব একটা একটা করে, কিন্তু শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা হচ্ছে দুইটা করে, পলাগুলো একটা করে। যাক, এটা নিয়ে আলোচনা করব আমরা। রুই মাছের আঁশ কোন প্রকৃতির? অবশ্যই সাইক্লোয়েড। রুই মাছের আঁশ কোন প্রকৃতির? রুই মাছের আঁশ কোন প্রকৃতির? তাড়াতাড়ি বলো, রুই মাছের আঁশ কোন প্রকৃতির? সাইক্লোয়েড প্রকৃতির। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য কত? 30 মিলিমিটার। আমরা জানি যে 9 দিন থেকে তোমার 30 দিন পর্যন্ত আঙ্গুলি পোনা দশা বলা হয়। তো সেই ক্ষেত্রে 25 দিন বয়সীটার কত? আমরা জানি 9 দিন থেকে 30 দিন পর্যন্ত হচ্ছে আঙ্গুলি পোনা বলে, এবং আঙ্গুলি পোনা লম্বায় 30 মিলিমিটার হয়। 9 থেকে 30 দিন পর্যন্ত বয়সে হচ্ছে আঙ্গুলি পোনা, আঙ্গুলের সমান আর কি। আঙ্গুলি পোনা দশায় আকৃতি তোমার 30 মিলিমিটার হয়। আঙ্গুলি পোনাতে কত হয়? 30 মিলিমিটার হয়। আঙ্গুলি পোনাতে 30 মিলিমিটার হয়। ওকে, তারপরে আমরা দেখি তাহলে অ্যান্সারটা কি হবে? 30 মিলিমিটার। 9 থেকে লিখে রাখো, 9 থেকে 30 দিন, 9 থেকে 30 দিন 30 মিলিমিটার, সেম আছে, মিল আছে। আর এই 9 থেকে 30 দিনে বলা আঙ্গুলি পোনা, আঙ্গুলি পোনা। ওকে, তারপর দেখো ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিম নিষিক্ত হওয়ার কত সময় পরে ক্লিভেজ শুরু হয়? 5 নাম্বার অ্যান্সার। ডিম নিষিক্ত হওয়ার 30 থেকে 45 মিনিট পর ক্লিভেজ শুরু হয়। ডিম নিষিক্ত হওয়ার 30 থেকে 45 মিনিট পর ক্লিভেজ শুরু হয়। ডিম নিষিক্ত হওয়ার 30 থেকে 45 মিনিট পর নিষেক শুরু হয়। রুই মাছের প্রজনন সময় কখন? রুই মাছের প্রজনন সময়, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের বইতে অ্যান্সার দেওয়া হচ্ছে জুন জুলাইতে রুই মাছের প্রজনন সময়। রুই মাছের প্রজনন সময় জুন জুলাই। শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে কোনটা? শ্রোণীতে ইলিয়াক। শ্রোণী হইলে ইলিয়াক। রেনাল হচ্ছে কিডনি, রেনাল হচ্ছে বৃক্ক। কডাল হচ্ছে লেজ। আর প্যারাইটাল হচ্ছে প্রাচীরে বা প্রাচীরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেনাল, বৃক্কে, ইলিয়াক হচ্ছে শ্রোণীতে। পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত গ্রহণ করে কোথায়? পশ্চাৎ কার্ডিনাল শিরাতে 3টে আছে, সেগমেন্টাল, রেনাল, জেনিটাল, 3টে আছে। পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত সরবরাহ করে কোথায় থেকে? পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত সরবরাহ করে কোথায় থেকে? পশ্চাৎ কার্ডিনাল শিরা রক্ত সংগ্রহ করে তিনটাই থেকে, তিনটাই। পশ্চাৎ কার্ডিনাল শিরা একটা লাইনই আছে একদম হুবহু আজমল স্যারের বইতে। সেগমেন্টাল শিরা, রেনাল শিরা আছে, জেনিটাল শিরা। সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা। বালবাস আর্টেরিওসাসের বৈশিষ্ট্য কোনটা? ভ্যান্টাল এওর্টার স্ফীত অংশ, ঠিক আছে। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে মনে হয় না। ভেন্ট্রাল এওর্টার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। 1 আর 3 হইতে পারে। 9 এর অ্যান্সার কি হবে? 9 এর অ্যান্সার 1 আর 3। হ্যাঁ, 1 আর 3 হচ্ছে খ হবে অ্যান্সার। আমাদের কি হবে বলো তো? আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে খ হবে। 1 আর 3 ভেন্ট্রাল এওর্টার স্ফীত অংশ এবং ভেন্ট্রাল এওর্টার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে না, এইটা ভুল আছে। এরপর রুই মাছের জীবনচক্রের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? পেরিব্লাস্ট আর এপিব্লাস্ট থাকে। পেরিব্লাস্ট 1 আর 3 হবে, এটাও অ্যান্সার 1 আর 3 হবে। পেরিব্লাস্ট আর এপিব্লাস্ট থাকে। রুই মাছের হৃৎপিণ্ড সংশ্লিষ্ট অঙ্গ কোনটা? হৃৎপিণ্ডে তো অবশ্যই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল আছে, কোরাস আর্টেরিওসাস নাই, বালবাস আর্টেরিওসাস আছে। 1 আর 2 হবে অ্যান্সার। 1 আর 2, 11 অ্যান্সার কি হবে? 11 অ্যান্সার 1 আর 2 হবে। রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য পুচ্ছ পাখনায় 19টা পাখনা আছে, ওকে, পাখনা রশি আছে। রুই মাছের 4 ধরনের পাখনা থাকে না, 4 না, লেজ হোমোসার্কাল। 1 আর 2 হতে পারে। এটার অ্যান্সারটা কি হবে? 1 আর 2। পুচ্ছ পাখনায় 19টা আছে, ঠিক আছে,
আর হোমো সার্কেলও ঠিক আছে। রুই মাছের 4 ধরনের পাখনা থাকে, এটা ভুল। আমাদের অ্যান্সারটা 12 ক্ষেত্রে ক হবে। অ্যান্সারটা কি হবে বলো তো? 12 ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ক হবে, ক। 12 ক্ষেত্রে অ্যান্সারটা ক হবে, ক। ঠিক আছে, ওকে। এরপর যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পটকা। পটকা 2টা প্রকোষ্ঠ এবং পটকাতে সবগুলা গ্যাসই থাকে। পটকাতে কার্বন মনোক্সাইড থাকে না, অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড থাকে। অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড থাকে, 3টাই থাকে। অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড থাকে পটকাতে, অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড থাকে পটকাতে। এবং প্রকোষ্ঠ কয়টা দেখতে পাচ্ছ? আমাদের প্রকোষ্ঠের সংখ্যা 2টা। এখানে আমরা জানি মাছের প্রকোষ্ঠ কয়টা হয়, যে কোনো মাছের প্রকোষ্ঠই কয়টা হয়, যে কোনো মাছের প্রকোষ্ঠই কিন্তু 2টা হয়, যে কোনো মাছের প্রকোষ্ঠই 2টা হয়। অঙ্গটার বৈশিষ্ট্য, এই অঙ্গটা হচ্ছে বালবাস স্যাটারাসাস বিদ্যমান, ঠিক আছে। একচক্রী, একচক্রী। অক্সিজেন যুক্ত, না না না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে। রুই মাছ তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে, এই জন্য এটাকে ভ্যানাসার্ড বলে। 1 আর 2 হবে অ্যান্সার। আমাদের 15 অ্যান্সার কি হবে বাচ্চারা, দ্রুত বলো। 15 অ্যান্সারটা কি হবে? আমাদের 15 অ্যান্সারটা কিন্তু 1 আর 2 হবে। 15 অ্যান্সারটা কি হবে? 15 অ্যান্সারটা হচ্ছে 1 আর 2 হবে। 15 অ্যান্সার 1 আর 2 হবে। তাহলে এটা ক্লিয়ার না? এরপর আমরা এবার আলিম স্যার চলে যাচ্ছি। আজমল স্যার শেষ, এখন আমরা আবার আলিম স্যারে চলে যাচ্ছি। রুই মাছ শেষ হওয়ার পরে কিন্তু আমরা 12 নম্বর অধ্যায় করাবো। তোমরা কিন্তু থাকো, ক্লাসগুলো সব একসাথে আমরা শেষ করি। এবার আসো আলিম স্যারের বইতে রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ আছে? রুই মাছের প্রতি পার্শ্বে কতটি ফুলকা আর্চ আছে? 5টা ফুলকা আর্চ আছে। রুই মাছের প্রতি পার্শ্বে কয়টা ফুলকা আর্চ আছে? রুই মাছের প্রতি পার্শ্বে কিন্তু 5টা ফুলকা আর্চ আছে রুই মাছের প্রতি পার্শ্বে। অ্যাক্টিনোপটেরিজিস শ্রেণীর বৈশিষ্ট্য কি? গ্যানোয়েডাইস অ্যাক্টিনোপটেরিজিতে না, সার্কোপটেরিজিতে। সাইক্লোয়েডাইস অ্যাক্টিনোপটেরিজির। প্লাকোয়েডাইস কন্ডিকথিসের। হেটারোসার্কাল ও কন্ডিকথিসের। অ্যাক্টিনোপটেরিজিতে হোমো সার্কাল, সাইক্লোয়েডাইস। তাহলে আমাদের অ্যান্সারটা অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কি হবে? অ্যান্সারটা সাইক্লোয়েডাইস আছে। এটা গতদিন পড়াইছি না? অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে সাইক্লোয়েড ধরনের আইস আছে। কোন নদীতে কার্প মাছ? এটা চোখ বুঝে হালদা নদী, এটা চোখ বুঝে হালদা নদী। রুই মাছের কানকুর পেছনের পাখনা, একটু আগেই বললাম কানকুর পেছনে থাকে বক্ষ পাখনা, তাই না? কানকুর পেছনে বক্ষ পাখনা। বক্ষ পাখনার শনি পাখনায় হচ্ছে জোড়া জোড়া থাকে, আর বাকি পৃষ্ঠ পাখনা, পায় পাখনা, পুচ্ছ পাখনা সব সিঙ্গেল। প আলাগুলা সব সিঙ্গেল, প আলাগুলা সব কিন্তু সিঙ্গেল। টোটাল 5 রকমের পাখনা, ঠিক আছে। রুই মাছের জোড়া পাখনা কোনটা? জোড়া পাখনা কোনটা? শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা হচ্ছে জোড়া পাখনা। শ্রোণী পাখনার সংখ্যা 2টা, বক্ষ পাখনার সংখ্যা কয়টা? বক্ষ 2টা। আর বাকি পায় পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এগুলো সব একটা করে। পায় পাখনা, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এগুলো সব কয়টা করে? এগুলো সব কিন্তু একটা করে। রুই মাছে কোন ধরনের আইস পাওয়া যায়? এটা একটু আগে করলাম, সাইক্লোয়েড আইস। রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটা? প্রধান চলনাঙ্গ কোনটা? এটা অ্যান্সার কি হবে? পৃষ্ঠ না পুচ্ছ? সাথের অ্যান্সার কি হবে বাচ্চারা? পৃষ্ঠ না পুচ্ছ হবে বলো তো? পুচ্ছ পাখনা। এটার অ্যান্সারটা হবে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। রুই মাছ কোন বর্গের অন্তর্ভুক্ত? রুই মাছ কোন বর্গের অন্তর্ভুক্ত? বর্গ, বর্গ। কিপ্রিনিডেই হওয়ার সম্ভাবনা। 8এর অ্যান্সার কিপ্রিনিডেই, হ্যাঁ কিপ্রিনিডেই। বর্গ, বর্গ, ডিএই থাকলে তো গোত্র বলে, যাই হোক পরিবার বর্গ। এটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি হবে অ্যান্সার। পার্শ্ব পাখনায় কয়টা ইস থাকে? পার্শ্ব পাখনা 41 থেকে 42টা। এটা একদম আলিম স্যারের বইতে হুবহু লাইনটা আছে, আমি দেখছি একদম হুবহু লাইনটা আছে, 41 থেকে 42টা। 9 এর অ্যান্সার হচ্ছে 41 থেকে 42টা। পার্শ্ব পাখনায় কয়টা ইস আছে? 41 থেকে 42টা। এটা আলিম স্যারের বইতে হুবহু দেওয়া। রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে? আইসের কেন্দ্রকে ফোকাস বলে। এটা একটু আগে পড়ছো না? রুই মাছের আইসের কেন্দ্রকে কি বলে? ফোকাস বা নিউক্লিয়াস বলে। এটা সলভ করাইলাম না? ফোকাস বা নিউক্লিয়াস বলে। ডাক্টাস কুভি কোন তন্ত্রের অংশ? ডাক্টাস কুভি, ডাক্টাস কুভি কোন তন্ত্রের অংশ বাচ্চারা? ধমনীতন্ত্র না শিরাতন্ত্র? তার এই অ্যান্সারটা অনেক ইম্পর্টেন্ট। ডাক্টাস কুভি কিন্তু শিরাতন্ত্রের অংশ। যত শিরাই আছে সব শিরা এসে ডাক্টাস কুভিতে রক্ত সরবরাহ করে, বুঝছো? যত শিরা আছে সব শিরা এসে ডাক্টাস কুভিতে রক্ত সরবরাহ করে। রুই মাছকে ভ্যানাসার্ড বলা হয় কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, তাই তাকে ভ্যানাসার্ড বলা হয়। রুই মাছের গ্রাসনালী ও বায়োথলির মাঝে সংযোগ নালীকে কি বলে? এটা হচ্ছে ডাক্টাস নিউমেটিকাস, ডাক্টাস নিউমেটিকাস। গ্রাসনালী, অন্ননালী আর বায়োথলির মধ্যে ডাক্টাস নিউমেটিকাস। অন্ননালী এবং বায়োথলির মধ্যে ডাক্টাস নিউমেটিকাস, অন্ননালী ও বায়োথলি। রুই মাছের ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? ইলিয়াক ধমনী 14। ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে। ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করে। নিচের কোনটি যুগ্ম প্রকৃতির পাখনা? আমি তোমাদের বলেছিলাম যে যারাই হচ্ছে তোমার 2টা যুগ্ম প্রকৃতির, শ্রোণী পাখনার বক্ষ পাখনা যুগ্ম প্রকৃতির, পলাগুলো সব সিঙ্গেল। রুই মাছের পুচ্ছ পাখনায় পাখনারসির সংখ্যা কত? পুচ্ছ পাখনায় 19টা পড়ছি না একটু আগে? পুচ্ছ পাখনায় কয়টা বলো তো? পুচ্ছ পাখনায় কিন্তু 19টা। এটা অনেক ইম্পর্টেন্ট তথ্য। তারপরে কোশ্চেন হচ্ছে রুই মাছের সাবক্লেভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? সাবক্লেভিয়ান মানেই বক্ষ। যেখানেই সাবক্লেভিয়ান সেখানেই বক্ষ, যেখানেই সাবক্লেভিয়ান বাচ্চারা সেখানেই বক্ষ। রুই মাছের রেটা মিরাবিলি কোথায় পাওয়া যায়? রেটিয়া মিরাবিলিয়া। এটা আজমল স্যারের বইতে রেটিয়া
মিরাবিলিয়া, আলিম স্যারের বইতে র্যাটি মিরাবিলিয়া একই কথা, বায়োথলিতে পাওয়া যায়। র্যাটি মিরাবলি কোথায় পাওয়া যায়, বা র্যাটিয়া মিরাবিলা কোথায় পাওয়া যায়, বায়োথলিতে পাওয়া যায়। র্যাটিয়া মিরাবিলা কোথায় পাওয়া যায়, বায়োথলিতে পাওয়া যায়। যৌন পরিপক্ক স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য কত? যৌন পরিপক্ক স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য হচ্ছে 51 থেকে 70 মিটার। 51 থেকে 19-এর অ্যান্সার কত? 19-এর অ্যান্সার হচ্ছে আমাদের 51 থেকে 70 মিটার। কিন্তু পুরুষের ক্ষেত্রে 60 থেকে 65। পুরুষের ক্ষেত্রে কত হবে? যদি এটা পুরুষ বলতো প্রশ্নতে তাহলে কি দিতে অ্যান্সার? পুরুষের ক্ষেত্রে 60 থেকে 65। পুরুষের ক্ষেত্রে 60 থেকে 65 সেন্টিমিটার। আলিম স্যারের বইতে একদম দেওয়া আছে। রুই মাছের ফিকান্ডিটি কত? ফিকান্ডিটি বলতে একটা সিজনে একটা রুই মাছ কতগুলা ডিম উৎপন্ন করতে পারে সেটাই তার ফিকান্ডিটি। 1 কেজি ওজনের একটা মাছ 1 থেকে 4 লক্ষ ডিম উৎপন্ন করতে পারে। 1 কেজি ওজনের একটা মাছ 1 থেকে 4 লক্ষ ডিম উৎপন্ন করতে পারে। তাই রুই মাছের ফিকান্ডিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ। রুই মাছের ফিকান্ডিটি কত? রুই মাছের ফিকান্ডিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ। আমরা কিন্তু আমাদের ক্লাসের মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। রুই মাছ শেষ হইলে আমরা প্রাণীর আচরণে চলে যাব, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা যারা লাইভে আসো সবাই লাইভটাতে একটা লাইক দাও তো। আমার হাতে এখন ফোন নাই, আমি দেখতে পাইতেছি না কয়জন ক্লাস করতেছে। লাইক দিলে অথবা পরে বুঝতে পারবো যে কয়জন ক্লাস করছে, বা একটু লাইক দিয়ে দাও তো, কারণ এই চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলবো। আমরা শেষ করার পরে তারপরে তোমাদের কিন্তু বাকি চ্যাপ্টারগুলো করাবো, অর্থাৎ আমি জিওলজি পুরো শেষ করাবো। তোমাদের যদি আগ্রহ দেখি ক্লাস করার, সবাই করো, তাহলে আমার ক্লাস গুছাইতে আকর্ষণ লাগে, যে স্টুডেন্ট আমার জন্য অপেক্ষা করতেছে আরো সুন্দর করা যায় কিনা, একটা মানে ভিতর থেকে একটা অন্যরকম টেন্ডেন্সি থাকে যে আরো বেশি সুন্দর করা যায় কিনা। তাই তোমরা সবাই প্রেজেন্ট থেকো ক্লাসে, হ্যাঁ, ক্লাসগুলো করো, পরীক্ষাও দিও। এটা শেষ হলে আমরা বোটানি ধরে ফেলবো। আচ্ছা, তারপরে দেখি কি আছে, তারপরে কি আছে। তোমাদের প্রতিদিন একটা ক্লাস চলতেই থাকবে এরকম করে, তাহলে আমাদের মনে হয় রেগুলারিটি হবে। আমরা পুরো নভেম্বর শুরু করলাম, ডিসেম্বর পর্যন্ত 1 মাসে রেগুলারিটি মেনটেন করার ট্রাই করব। রুই মাছের রক্ত সংবহনের জন্য নিচের কোনটি প্রযোজ্য? রুই মাছের রক্ত সংবহনের জন্য রুই মাছ একমুখী, ওকে। হৃৎপিণ্ড হতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এটাও। রুই মাছ শীতল রক্ত বিশিষ্ট। তোমরা জানো, আমরা জানি যে মেরুদণ্ডী প্রাণীরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয়, কিন্তু রুই মাছ মেরুদণ্ডী হওয়া সত্ত্বেও শীতল রক্ত। নেটে সার্চ দাও, আমি বই তো খুঁজে পাইতেছিলাম না, তাড়াতাড়ি ক্লাস গোছাইতেছে, আমি একটু নেটে সার্চ দিলাম, গুগলে দেখি যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী রুই মাছ। কেমন? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। রুই মাছ কেমন প্রাণী? শীতল রক্ত বিশিষ্ট। তাহলে অ্যান্সারটা 21-এর অ্যান্সার কি হবে? 21-এর অ্যান্সার ঘ হবে। 21-এর অ্যান্সারটা ঘ হবে, ঘ ঘ ঘ। তারপরে আমাদের রুই মাছের আইস তোমার কোলাজেন আর তন্তু দিয়ে গঠিত এবং প্রধান প্রতিরক্ষাকারী, ঠিক আছে, কিন্তু এপিডার্মাল স্তর থেকে না বাচ্চারা, এটা মেসোডার্ম থেকে হয়। তাহলে 1 আর 3 হচ্ছে 22-এর খ হবে। 22-এর কি হবে তাড়াতাড়ি বলো তো অ্যান্সারটা? 22-এর খ হবে, 22-এর খ। রুই মাছের আইসের বৃদ্ধি হয় কখন? মূলত বসন্তকালে বৃদ্ধি হয়, কিন্তু বসন্তকালের পরেই তো আমাদের গ্রীষ্মকাল, তাই না? শীতের পরেই বসন্ত, বসন্তের পরেই তো আবার গ্রীষ্মকাল না? তাই অ্যান্সারটা হবে গ্রীষ্মকাল আর বসন্তকাল, 2 আর 3 হবে অ্যান্সারটা। হ্যাঁ, তোমাদের বইতে বসন্তকাল দেওয়া, কিন্তু অ্যান্সারটা বসন্ত আর গ্রীষ্ম দুইটাই হবে, কারণ বসন্তের পরেই গ্রীষ্ম চলে আসে। তাই আমাদের অ্যান্সারটা আমরা বসন্তের পরে গ্রীষ্ম পর্যন্ত নিতে পারছি। ওকে, রুই মাছের বায়োথলিতে পাওয়া যায় কার্বন ডাই অক্সিজেন, কার্বন ডাই তিনটাই পাওয়া যায়, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড পাওয়া যায় না। রুই মাছের প্রজননে পানির তাপমাত্রা 24 থেকে 28 দরকার, ওকে। পানিতে অধিক অক্সিজেন দরকার, ওকে। স্রোতহীন পরিবেশে অ্যাট্রেসিয়া ঘটে, ব্যাপারটা ভুল আসলে। তোমাদের বইতে অ্যান্সার 3টাই দিছে, হ্যাঁ, অ্যান্সার 3টাই দিছে, কিন্তু কেন দিছে বুঝলাম না। আমাদের তো এই 3 নাম্বারটা নেওয়া যাচ্ছে না, কারণ স্রোতহীন না, স্রোতযুক্ত। বই খুঁজে দেখো, আমি দেখছি অনেকবার, এটা নিয়ে তার 3 মিনিট ঘটাঘাটি করছি। স্রোতযুক্ত হবে এই জায়গাতে, স্রোতযুক্ত পরিবেশে অ্যাট্রেসিয়া ঘটে। তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল 1 আর 2, কিন্তু কেন জানি আলিম স্যারের বইতে 1 আর 3 দিছে। তোমরা এটা এখন কি করার আর কি, বইয়ের বাইরে হচ্ছে 1 আর 3, সরি 1 2 3ই দিছে, মানে তোমার আলিম স্যার সবগুলাই দিছে। তাহলে এই জায়গায় স্রোতযুক্ত হওয়ার কথা, যদি আলিম স্যারটা হয় তাহলে এই জায়গায় স্রোতযুক্ত হবে, আর নাহলে 1 আর 2 নিতে হবে। যাই হোক, এই 2-একটা আলিম স্যারের বইতে ভুল পাইছি। আর আমি আজমল স্যারের বই আর তোমার মাজিদা ম্যামের বইতে ভুল পাচ্ছি না। আলিম স্যারের বইতে অনুশীলন করতে ভুল আছে কিছু। রুই মাছের শ্রেণীবিন্যাস, ক্লাস তো সার্কোপটেরিজি না অ্যাক্টিনোপটেরিজি? ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, অর্ডার ঠিক আছে, ক্রিপ্টেনিফর্মস, ফ্যামিলি ক্রিপ্টেনিডেই, 2 আর 3 ঠিক আছে। 26-এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? 26-এর ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমাদের গ হবে। 26-এর ক্ষেত্রে অ্যান্সার আমাদের গ হবে। রুই মাছের খাদ্য জুপ্লাঙ্কটন, রোটিফার ড্যাফনিয়া দুইটাই, রুই মাছের জুপ্লাঙ্কটনের খাবার। 27-এর অ্যান্সার গ হবে। 27 অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? 27-এর অ্যান্সার কিন্তু আমাদের গ হবে। রুই মাছের খাদ্যের মধ্যে তোমরা যদি, তোমাদের কাছে আলিম স্যারের বই মনে হয় নাই, আমি আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে তো অনুশীলন এমসিকিউ দিছি সবাইকে, কিন্তু তোমরা যদি আলিম স্যারের বই কিনে রাখো ভালো, এই যে অনুশীলন সলভ করার সময় যদি মনে করো কোনটা ভুল, কেন কি একটু দেখে আসি, খুঁজে আসি, এটা একটা ভালো টেন্ডেন্সি। আমরা দেখছি জুপ্লাঙ্কনে 3টা অ্যান্সার, ড্যাফনিয়া, সাইক্লপস
আর হচ্ছে প্যারামেসিয়াম, হ্যাঁ 3টা দেওয়া, ড্যাফনিয়া, সাইক্লোপস আর প্যারামেসিয়াম দেওয়া। তো এখানে রুটিফারটাও নিয়েছে, আর কিন্তু তোমার ডায়াটম নাই, ঠিক আছে। রুই মাছের ফুলকা টিনিডিয়া বলা হয় ওকে, ফিলামেন্ট নিয়ে গঠিত ওকে, হেমিব্ল্যাঙ্কো ওকে, তিনটাই। রুই মাছের ফুলকা 3 রকমেরই, তিনটাই কারেক্ট। রুই মাছের ফুলকা 3টাই কারেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের শেষ আলিম স্যার, এবার মাজেদা ম্যাম, আমরা কিন্তু 2 নম্বর চ্যাপ্টারের, অর্থাৎ আজকের 2 নম্বর চ্যাপ্টারের আমরা লাস্ট দিকে আছি। রুই মাছের রক্ত সংবন্ধন কোন ধরনের? অবশ্যই এক চক্রীয়। রক্ত সংবন্ধন কোন ধরনের বলো তো? রুই মাছের রক্ত সংবন্ধন তো এক চক্রীয়। রুই মাছের বায়োথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? রুই মাছের বায়োথলিতে 2 নম্বর অ্যান্সার কি হবে? রুই মাছের বায়োথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? রুই মাছের বায়োথলিতে মেসেন্টেরিক ধমনীতে সরবরাহ করার কথা। রুই মাছের বায়োথলিতে রক্ত সরবরাহ করে হচ্ছে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। রুই মাছের গলবিলের প্রতি পার্শ্বে কতগুলা ফুলকা আর্চ থাকে? রুই মাছের গলবিলের প্রতি পার্শ্বে কতগুলো ফুলকা আর্চ থাকে? 5টা। ফুলকা আর্চের সংখ্যা 5টা। রুই মাছের গলবিলের প্রতি পার্শ্বে কতগুলো ফুলকা আর্চ থাকে? রুই মাছের গলবিলের প্রতি পার্শ্বে ফুলকা আর্চের সংখ্যা হচ্ছে 5টা। আচ্ছা, অ্যান্সার 5 হবে। রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে নিচের কোনটা? শ্রোণীতে তো ইলিয়াক, এটা তো আমরা পড়েছি। শ্রোণীতে কোনটা? শ্রোণীতে ইলিয়াক, এটা আমরা পড়েছি। এরপর আমরা চলে যাচ্ছি আঙ্গুলিপোনার বয়স সীমা কত? আঙ্গুলিপোনা একটু আগে বলেছিলাম, দেখো তো 9 থেকে 30 দিন না ব্যাখ্যা করতে গেছিলাম যখন। আঙ্গুলিপোনা 9 থেকে 30 দিন। আকার সাইজ কত? এই 9 থেকে 30 দিনে সাইজ কিন্তু 30 মিলিমিটার। 9 থেকে 30 দিনে আঙ্গুলিপোনা বলা হয়, এখানে আকার হচ্ছে 30 মিলিমিটার, ঠিক আছে। আকারটা হচ্ছে 30 মিলিমিটার। তারপরে দেখো রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? রুই মাছের হৃৎপিণ্ডে 2টা অলিন্দ একটা নিল না, কোনা সার্টাইসিস না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত, এটাই আমাদের 6 নম্বর অ্যান্সার গ হবে। 6 নম্বর অ্যান্সার কি হবে? 6 এর অ্যান্সার কিন্তু গ হবে। রুই মাছের আইসটা কি রকম ধরনের আইস বাচ্চারা? রুই মাছের আইস হচ্ছে সাইক্লোইড ধরনের আইস। রুই মাছের আইসটা কি রকম ধরনের আইস? রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লোইড ধরনের আইস। রুই মাছের ক্ষেত্রে সংবেদী অঙ্গ থাকে কোথায়? সংবেদী অঙ্গ থাকে পার্শ্বরেখায়। রুই মাছের সংবেদী অঙ্গ কোথায় থাকে? 8 নম্বর অ্যান্সারটা কি হবে? পার্শ্বরেখায়। রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? আমরা জানি রুই মাছের পটকাতে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু হাইড্রোজেন থাকে না। রুই মাছের পটকায় কোন গ্যাস থাকে না? রুই মাছের পটকায় হাইড্রোজেন গ্যাস থাকে না। রুই মাছের পটকায়। রুই মাছের অযুগ্ম পাখনা কয় ধরনের? রুই মাছের অযুগ্ম পাখনা, সিঙ্গেল পাখনা, সিঙ্গেল পাখনা 3 ধরনের। অযুগ্ম পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা। পপ আলাগুলা সবই হচ্ছে সিঙ্গেল পাখনা। পপ আলাগুলা সবই হচ্ছে অযুগ্ম বা সিঙ্গেল পাখনা। রুই মাছের প্রাকৃতিক প্রজননের কেন্দ্র হালদা নদী, এটা তো আগেই পড়েছো। প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা। রুই মাছের বক্ষ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কয়টা? পুচ্ছ পাখনায় দেখছি 19টা। বক্ষ পাখনায় কয়টা? পুচ্ছ পাখনায় 19টা দেখছি। বক্ষ পাখনায় 17 থেকে 18টা। বক্ষ পাখনায় 17 থেকে 18টা বক্ষ পাখনায়। রুই মাছের রেণুপোনার দৈর্ঘ্য কত মিলিমিটার? রেণুপোনার দৈর্ঘ্য 7 মিলিমিটার তোমাদের বইতে দেওয়া। রেণুপোনার দৈর্ঘ্য কত মিলিমিটার? তোমাদের বইতে এখানে দেওয়া 7 মিলিমিটার রেণুপোনার দৈর্ঘ্য। রেণুপোনার দৈর্ঘ্য 7। বায়োথলিতে নিউমেটিক নালী কোথায় সংযুক্ত থাকে? বায়োথলি নিউমেটিক নালী অন্য নালী বা গ্রাসনালীর সাথে যুক্ত থাকে, তাই না? অন্য নালী বা গ্রাসনালীর সাথে আমাদের নিউমেটিক নালীটা যুক্ত থাকে। নিউমেটিক নালী অন্য নালী বা গ্রাসনালীর সাথে যুক্ত থাকে, এটা ইম্পর্টেন্ট। ভেনাসার পাওয়া যায় কোথায়? ভেনাসার পাওয়া যায় হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির মাছে। ভেনাসার পাওয়া যায় অ্যাক্টিনোপটেরিজির। আমরা যত মাছ খাই রশ্মি বিশিষ্ট, পাখনা বিশিষ্ট, সব হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। সাবক্লেভিয়ান ধমনী কোথায়? সাবক্লেভিয়ান আসলেই বক্ষ আসে, একটু আগেই বলছিলাম। সাবক্লেভিয়ান আসছে মানেই বক্ষ আসবে। কোন নদীকে প্রাকৃতিক জিন সমৃদ্ধ মৎস্যখনি বলা হয়? হালদা নদীকে। হালদা নদীকে মৎস্যখনি বলা হয়। হালদা নদীকে। রুই মাছের চলাচলের প্রধান পাখনা কোনটা? প্রধান পাখনা চলাচলে পুচ্ছ পাখনা। পিছনের লেজটাই প্রধান পাখনা। লেজ দিয়ে বাড়ি দিয়ে চলে। 18 নম্বর অ্যান্সার কি? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা দিয়েই মূলত চলে, বুঝছো? লেজ দিয়ে বাড়ি দিয়ে এভাবে করে চলতে থাকে। পুচ্ছ পাখনায় প্রধান চলনাঙ্গ। রুই মাছের পাকস্থলীয় অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে? আচ্ছা, পাকস্থলীয় অন্ত্রে তো তোমার সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। 19 নম্বর অ্যান্সারটা কি হবে? সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। পাকস্থলীয় অন্তে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী হবে অ্যান্সার। রুই মাছের জোড় পাখনা কতটা? জোড় পাখনা 2টা। 2টা জোড় পাখনা, শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা। শ্রোণী পাখনাও 2টা, বক্ষ পাখনাও 2টা। জোড় পাখনা কয়টা বাচ্চারা? রুই মাছের জোড় পাখনা কয়টা? জোড় পাখনা 2টা। মোট পাখনা কয়টা? মোট পাখনা 5টা। 5টার মধ্যে সিঙ্গেল কয়টা বা অযুগ্ম কয়টা? সিঙ্গেল হচ্ছে 3টা। পপ আলাগুলা হচ্ছে সিঙ্গেল, আর বাকি 2টা হচ্ছে ডাবল, ঠিক আছে। এরপর রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস হচ্ছে সার্কুলার, সার্কুলার ধরনের আইস। রুই মাছের আইসটা সার্কুলার ধরনের।
সাইক্লয়েড, সার্কুলার দুইটাই। 21 নম্বর অ্যান্সার কি হবে? 21 এর অ্যান্সার ক হবে। 21 এর অ্যান্সারটা ক হবে। রুই মাছের জোর পাখনা, জোর পাখনা তো বক্ষ পাখনা আমরা জানি, বক্ষ পাখনার বাকি যত পলাগুলো আছে প ইজ ইকুয়াল টু 1, প ইজ ইকুয়াল টু 1, পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা সব হচ্ছে একটা করে, বক্ষ আর শ্রোণী হচ্ছে দুইটা করে। রুই মাছের ক্ষেত্রে কোনটা সত্য? অলিন্দ নিলয় বালবাসাউটারিয়াসাস ফুলকা, ফুলকা না অলিন্দ নিলয়, এক নম্বরটাই শর্ত হওয়ার সম্ভাবনা। 23 এর অ্যান্সার একই, ক হওয়ার সম্ভাবনা বেশি। 23 এর অ্যান্সার ক, হ্যাঁ 23 এর অ্যান্সার ক, অলিন্দ নিলয় বালবাসাউটারিয়াসাস ফুলকা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে এই টাইপের কোশ্চেন। তারপর দেখো রুই মাছের ক্ষেত্রে অঙ্কীয় তলের ছিদ্র কয়টা? রুই মাছের অঙ্কীয় তলের ছিদ্র হচ্ছে 3টা। 3টা ছিদ্র কি কি জানো? পা জর, পা জর, পা দিয়ে হচ্ছে পায়ু ছিদ্র, জ দিয়ে জনন ছিদ্র, র দিয়ে রেচন ছিদ্র। রুই মাছের ছিদ্র কয়টা? রুই মাছের ছিদ্র অঙ্কীয় তলের ছিদ্র হচ্ছে 3টা। 3টা মনে রাখবো আমরা কেমনে? 3টা ছিদ্রের নাম মনে রাখবো কেমনে? 3টা ছিদ্রের নাম মনে রাখবো হচ্ছে পাঁজর কথাটা দিয়ে, পাঁজর, ঠিক আছে? রুই মাছের 3টা ছিদ্রের কথা মনে রাখবো পাঁজর কথাটা দিয়ে, ওকে? এরপর নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে? ফুলকার ফিলামেন্ট, ফিলামেন্ট ফুলকা, ফুলকাই ফিলামেন্ট নামে পরিচিত। ফুলকাই তোমার হচ্ছে অক্সিজেন গ্রহণে সাহায্য করে। ফুলকার ফিলামেন্টই অক্সিজেন গ্রহণে সাহায্য করে। ফুলকার ফিলামেন্টই অক্সিজেন গ্রহণে সাহায্য করে। ফুলকার ফিলামেন্ট অক্সিজেন গ্রহণে সাহায্য করে। রুই মাছের কত ধরনের যুগ্ম পাখনা? যুগ্ম দুইটা। রিপিট কোশ্চেন বারবার আসতেছে। কোন প্রাণীতে একচক্রী রক্ত সংবহনতন্ত্র উপস্থিত? ল্যাবিওরোহিতাতে। একচক্রী রক্ত তো রুই মাছে। একচক্রী রক্ত কোথায়? ল্যাবিওরোহিতাতে। তাহলে একচক্রী তো রুই মাছে, তাই না? রুই মাছের কানকোর ঠিক পেছনে অবস্থিত জোড়া পাখনা জোড়ার নাম কি? কানকোর ঠিক পেছনে অবস্থিত, কানকোর পেছনে তো বক্ষ পাখনা। কানকোর পেছনে কোন পাখনা বাচ্চারা? কানকোর পেছনে বক্ষ পাখনা। রুই মাছের হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে কোন ধমনী মাধ্যমে? হৃৎপিণ্ড হতে ফুলকায়, হৃৎপিণ্ড থেকে নিয়ে ফুলকায় যায় এফারেন্ট ধমনী। হৃৎপিণ্ড থেকে ফুলকায়, ফুলকা থেকে হৃৎপিণ্ডে আসে হচ্ছে ইফারেন্ট দিয়ে। হৃৎপিণ্ড থেকে ফুলকায় আসে কোনটা দিয়ে? এফারেন্ট দিয়ে। হৃৎপিণ্ড থেকে ফুলকায় আসে এফারেন্ট দিয়ে, আর ফুলকা থেকে হৃৎপিণ্ডে যায় ইফারেন্ট, না এফারেন্ট। ভেনাসাট পাওয়া যায় মাছে। রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের? হোমোসার্কাল ধরনের। এগুলো সব তোমরা পারবা। এরপর আমরা অল্প একটু বহুপদী সমাপ্তির কয়টা আছে। বালবাস অ্যাটারোসাস, এটা ভেন্ট্রাল এওটার স্ফীত অংশ, পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে। ভেন্ট্রাল এওটার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। এটা তো হবে না, আমাদের অঙ্কীয় দেশে হবে না। 1 আর 3 হবে, এটা মনে সলভ করাইছিলাম, মনে পড়তেছে। 32-এর 1 আর 3 হবে, এটা মনে সলভ করাইছি। দেখো তো আজমল স্যারের মনে এটা ছিল, তাই না? আজমল স্যারে এটা ছিল। তারপরে এফারেন্ট ধমনী কি? এফারেন্ট ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত সরবরাহ করে, এটা ঠিক আছে। এফারেন্ট ধমনী হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত সরবরাহ করে। 33-এর অ্যান্সার। এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। 33 অ্যান্সার 1 আর 2। রুই মাছ তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই বহন করে। 1 আর 2 হবে। এফারেন্ট ধমনী একটু আগে দেখলাম, এখনো। রুই মাছের যুগ্ম পাখনা কোনটা? যুগ্ম পাখনা দুইটা, পলা গোলা বাদে, শ্রোণী পাখনা আর বক্ষ পাখনা। তাহলে 1 আর 2 হবে অ্যান্সার। 34 অ্যান্সার কি হবে বাচ্চারা? 34 অ্যান্সারটা কি হবে? 34 অ্যান্সারটা 1 আর 2 হবে। 1 আর 2। আমরা রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস কি কি? পটকায় অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন নাই। তাহলে 1 আর 2 হবে। পটকায় অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন নাই। রুই মাছের রক্ত সংবন্ধনের জন্য নিচের কোনটা প্রযোজ্য? রুই মাছের তোমার একমুখী রক্ত সংবন্ধন, শীতল রক্ত বিশিষ্ট কার্বন, তিনটাই তো আমাদের। 36 আনসার কি তিনটাই না? 36 আনসার তিনটাই। 36 আনসার তিনটাই, ওকে। এরপরে 37, রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো কি কি? রুই মাছের হৃৎপিণ্ডের অংশগুলো হচ্ছে বালবাস অ্যাটারোসাস, কোনাস নাই। 1 আর 2, 1 আর 3, সরি 1 আর 3, কোনাস নাই, বালবাস আছে। এটাও তো আমরা মনে সলভ করছি। এটাও আমরা সলভ করছি না বাচ্চারা? এটাও আমরা সলভ করছি। তাহলে এখন আমাদের দেখো আমরা কয়টা রাইটার সলভ করলাম? 3টা করে রাইটার সলভ করতেছি। আমরা 2টা চ্যাপ্টার শেষ করাইছি। 2টা চ্যাপ্টার শেষ করে এখন আমাদের লাস্ট একটা চ্যাপ্টার বের করতেছি। তোমরা বলো তো এখন কোন চ্যাপ্টারটা পড়াবো দেখি তো। ক্লাস সম্পর্কে কারা সিরিয়াস? যারা সিরিয়াস তারা বলতে পারবে এখন আমি কোন চ্যাপ্টারটা সলভ করাইতে যাচ্ছি। এখন আমি যে চ্যাপ্টারটা সলভ করাচ্ছি সেটা 12 নম্বর অধ্যায়। 12 নম্বর একটা ছোট অধ্যায় তো, তাই ভাবলাম যে আজকে এটার সাথে ছোট্ট একটা অধ্যায় শেষ করাই দিই। মানে হাতে তো তোমার সময়ও বেশি নাই, তাড়াতাড়ি করে অনুশীলন এমসিকিউ গুলো আমাদের সলভ করতে হবে। এরপর দেখো আমরা এখন প্রাণীর আচরণ, শব্দের প্রতি সাড়াদান, শব্দ মানেই ফোন, ফোনোটেক্সিস। শব্দের প্রতি সাড়াদান, শব্দ মানেই ফোন, ফোনোটেক্সিস, ফোনেটক্সিস, ঠিক আছে? শব্দের প্রতি সাড়াদান হচ্ছে ফোনোটেক্সিস, ফোনোটেক্সিস, শব্দের প্রতি সাড়াদান। প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য, এটা আজমল স্যারের বই। প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া জন্মগত, শিক্ষালব্ধ নয়। প্রতিবর্তী ক্রিয়া ঠিক, এটা জন্মগত ঠিক আছে, কিন্তু শিক্ষালব্ধ নয়, ঠিক আছে? এটা এই অ্যান্সারটা তোমাদের বইতেও আছে, আমি বের করছিলাম। রিলিজিং উদ্দীপনা
উদ্দীপনার ক্ষেত্রে কোনটা সঠিক? রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোনটা সঠিক? রিলিজিং উদ্দীপনা মূলত সাধারণ উদ্দীপনা। রিলিজিং উদ্দীপনাটা কিরকম? রিলিজিং উদ্দীপনাটা হচ্ছে সাধারণ উদ্দীপনা। আচ্ছা, একজন বলতেছে আপু আরেকটু ধীরে পড়ান, আরেকটু ধীরে পড়ালে ক্লাস হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, বুঝছো? তোমরা দেখবা ইউটিউবে আবার স্পিড বাড়াও করবা। আমরা 1.5 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করতে চাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেলে বেশি বড় হয়ে যায় ক্লাস। গতদিন এটা 2 ঘন্টা ছিল। ঘাসফড়িং পড়ার নাই? কি বলে? ঘাসফড়িং তো শেষ করলাম, তুমি এখন আসছো? আচ্ছা, তোমরা অ্যান্টিবায়োটিকে ভর্তিছো কে কে বলো, একটু গল্প করি, অনেকক্ষণ পড়াইছি, বক বক করছি। অ্যান্টিবায়োটিকে ভর্তিছো কে কে? হোয়াইট অ্যাপ্রন ব্যাচের কে কে? সবার সাথে একটু কথা বলি। আমরা তো পাবলিক ক্লাস নিচ্ছি, তাও পেড ব্যাচের স্টুডেন্ট চান্স পাইলে গর্ব করে বলা যাবে যে আমার স্টুডেন্ট। আর যদি এই যে এখন যারা ক্লাস করতেছে তারা আমার স্টুডেন্ট, কিন্তু চান্স পাওয়ার পর আমি বলতে পারবো না। আমি যদি বলি আমার স্টুডেন্ট, আমার একটা এমসিকিউ ক্লাস করছিল, বলতেই পারি, ফার্স্ট হয়ে গেলে বলতে পারি না বলো তো? কিন্তু এটা বলতে গেলে আমার গলায় মনকার চিপ্পা ধরবে সবাই। তাই আমাদের সমস্যা হচ্ছে, আমাদের স্টুডেন্ট বলার জন্য হইলেও আমাদের অ্যান্টিবায়োটিক কোর্সে তোমার ভর্তি হইতে হবে। মডেল সেলিব্রেশনে যাইতে হইলেও তোমার কি করতে হবে? তোমার আমাদের কোর্সে একটা কোর্সে থাকতে হবে। একটা কোর্সে অ্যান্টিবায়োটিকে আছো? অ্যান্টিবায়োটিকে কারা কারা আছে? যে আমাদের অয়ন দাস একটা সাইন দিয়েছে, অয়ন দাস ক্লাস করতেছে। অয়ন দাস কিন্তু টপার হবে। অয়ন দাস জুলজি টপার না? তুমি জুলজি টপার। এই জুলজি পুরো চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষা হবে। যদিও বলতেছি 100/100, কিন্তু 2-1টা কোশ্চেন আমি ভিতর থেকেও দিব তোমাদের টেস্ট করার জন্য। টোটাল অনুশীলন এমসিকিউ থেকে আমরা 100টা পরীক্ষা নিব, বোটানি থেকেও নিব, সব মিলাই প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে। আচ্ছা, যাই হোক, কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়া স্বয়ংক্রিয়? আমরা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। কোন 4-এর অ্যান্সারটা কি হবে? 4-এর অ্যান্সার কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়া? স্বয়ংক্রিয়। ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া স্বয়ংক্রিয়। মানে স্বয়ংক্রিয় বলতে হচ্ছে অনিচ্ছাকৃত। ভিসেরাল মানে ভিতরের, যেমন আমাদের পেটের জিনিসপত্র, পাকস্থলী, হৃৎপিণ্ড চলতেছে, আমরা কি নিজেরা চালাইতেছি না ওরা চলতেছে। অর্থাৎ আমাদের দেহের ভিতরে যা আছে এগুলো সব ভিসেরাল। ভিসেরাল গুলো তোমার নরম অঙ্গ যেগুলা মসৃণ হয়, দেখো কোরবানির সময় বা গরু খাসি সবাই তো কম বেশি রান্না করো বাসায়, তাই না? লিভার, হৃৎপিণ্ড এগুলো দেখো অনেক সফট, তাই না? ভিসেরাল গুলো হচ্ছে দেহের ভিতরের, এগুলো স্বয়ংক্রিয়। এগুলো সব হচ্ছে স্বয়ংক্রিয়। ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া, পাকস্থলী ভরে গেলে খাওয়া বন্ধ করে দেওয়া। পাকস্থলী ভরে গেছে আর খাবো না, এটা সমাপ্তিকরণ উদ্দীপনা। পাকস্থলী ভরে গেলে আর খাইতে পারো? তুমি যতই খাদ্য খাও না কেন, যত ভালো খাবারই খাও না কেন, তোমার পেট ভরে গেছে, এখন যদি তোমাকে তোমার সবচেয়ে প্রিয় খাবারটা এনে দেওয়া হয়, তুমি কিন্তু খাইতে পারবে না। দেখো আমাদের আল্লাহ আমাদের একটা লিমিটেশন অবশ্যই রাখছে, যে তুমি এমন না যে আমার প্রিয় খাবার আমি সব দে, যত পারিস দে, খাই, এরকম না। কিন্তু পেট ভরে গেছে, এখন যদি তোমাকে অনেক দামি একটা খাবার এনে দেওয়া হয়, যে ভাই আর 1 ইঞ্চি জায়গাও নাই, আমি খাইতে পারবো না, খাইলে বমি হয়ে যাবে, কি একটা অবস্থা। এটা সমাপ্তিকরণ উদ্দীপনা, ঠিক আছে? তারপর দেখো অতি জটিল ও অতি পরিবর্তনীয় আচরণ প্যাটার্নের ফলশ্রুতি। অতি জটিল আর অতি পরিবর্তনীয়, অতি জটিল আর অপরিবর্তনীয়। অতি জটিল আর অপরিবর্তনীয় হচ্ছে তোমার সহজাত আচরণ। অতি জটিল আর অপরিবর্তনীয়, দেখো অতি জটিল সহজাত আচরণ, সেটা অতি জটিল আর অপরিবর্তনীয়। এটা বইতে আসলে আমি সলভের সময় দেখছি। টুনটুনির বাসা নির্মাণ ইনস্টিংসের দারুণ একটা উদাহরণ, চমৎকার উদাহরণ। ইনস্টিংসের চমৎকার একটা উদাহরণ হচ্ছে টুনটুনির পাখির বাসা নির্মাণ। টুনটুনি পাখির বাসা নির্মাণ, এটা ইনস্টিংস। ফ্যাপের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? সার্বজনীনতা আর হচ্ছে উদ্দেশ্যের একনিষ্ঠতা। 1 আর 3 হবে। 8-এর অ্যান্সার কি হবে আমাদের? 8-এর অ্যান্সার হবে তোমার সার্বজনীনতা আর হচ্ছে উদ্দেশ্যের একনিষ্ঠতা। আরো আছে তোমার ব্যালিস্টিকনেস, ব্যক্তিগত অভিজ্ঞতা, তারপর ছাদ সমৃদ্ধ, সেরোটাইপ। ফ্যাপের বৈশিষ্ট্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বইতে ফ্যাপের বৈশিষ্ট্য ভালো করে পড়ো। 1 আর 3 হবে অ্যান্সার। ফ্যাপের বৈশিষ্ট্য 1 আর 3 হবে অ্যান্সার। শীতের পাখির পরিযানের গুরুত্ব, বিভিন্ন প্রজাতির মিলনের জিন, হ্যাঁ ঠিক আছে। এটা আবহাওয়ার প্রতিকূলতা থেকে রক্ষা, জনসংখ্যা বৃদ্ধি। শীতের পাখির ক্ষেত্রে আসলে জনসংখ্যা বৃদ্ধিটা অত বেশি প্রকাশ পায় না, তাও যেহেতু বিভিন্ন ধরনের পাখির মিলন হয় তাহলে তো বাচ্চা কাচ্চাও হবে, অর্থাৎ 3 ওটাই হবে অ্যান্সার। কি হবে বলো তো বাচ্চারা? 3 ওটাই হবে। 3 কাটা স্টিকল ব্যাগ, 3 কাটা স্টিকল ব্যাগ পুরুষ মাছের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি পিতামাতা উভয় দায়িত্ব পালন করে, ডিম ফোটার আগ পর্যন্ত ফ্যানিং চালায়। হ্যাঁ এটাও ঠিক আছে। 10 নম্বরের জন্য 2 আর 3, শীতকালের কথা না, 2 আর 3 হবে। 3 কাটা স্টিকল ব্যাগ কিন্তু জিগজাগ নৃত্য প্রদর্শন করে। ওরা ওদের গার্লফ্রেন্ড খোঁজার জন্য ঘুরতে বাইর হয়, একটা ঘর বানায় খুব সুন্দর করে, প্লে বয় টাইপের। একটা করে গার্লফ্রেন্ড ধরে আনা, প্রেগনেন্ট করে ছেড়ে দেয়, আবার একটা গার্লফ্রেন্ড ধরে আনে, এর কাজ করে এবং নাচে যায়, বুঝছো? এরকম কিছু ছেলে মাছ আছে। এটা হচ্ছে 3 কাটা স্টিকল ব্যাগ। 3 কাটা স্টিকল ব্যাগ আবার বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাগুলো নিজেই পালে, মানে ও নিজেই পালে, ও নিজে বাচ্চা কাচ্চা দেখা রাখে, ভালোই আর কি। যাই হোক, এবার দেখো আমাদের এখানে আছে প্যাভলোভিয়ান কন্ডিশনিং এর ক্ষেত্রে। প্যাভলোভের কন্ডিশনের কথা তো তোমরা জানো, তাই না? প্যাভলোভের কন্ডিশন আমি 3টা জিনিসই দেখছি, অনপেক্ষ সারা, সাপেক্ষ সারা, নিরপেক্ষ সারা। প্যাভলোভের কন্ডিশনে কিন্তু 3টা জিনিসই আছে, অনপেক্ষ, নিরপেক্ষ, সাপেক্ষ সবই আছে। প্যাভলোভের কন্ডিশনে অনপেক্ষ, নিরপেক্ষ,
সাপেক্ষ সবই আছে বাচ্চারা, সবই আছে কিন্তু। আর সাপেক্ষ যেটা সেটা মস্তিষ্কের সহায়তার প্রয়োজন অর্জিত। সাপেক্ষর ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের সহায়তার প্রয়োজন, সাপেক্ষ তো বংশগতিতে সঞ্চারিত হয় না, সাপেক্ষ শর্ত সাপেক্ষ আর কি। তাহলে এটা অর্জিত জিনিস বংশগতিতে যায় না। ধরো আমি একটা কিছু অর্জন করেছি, এটা আমার ভবিষ্যৎ প্রজন্ম পাবে এরকম কিছু না। ধরো তুমি একটা জিনিস অর্জন করছো, এটা ভবিষ্যৎ প্রজন্ম পাবে এরকম কিছু না। তাহলে এটা ঠিকই আছে, সত্যই আছে। অর্থাৎ আমাদের 12-12 অ্যান্সার ঘ হবে। 12 অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? 12 অ্যান্সার 3টাই হবে, 12 অ্যান্সার 3টাই হবে, ঠিক আছে। এরপর চলে যাব আমরা। জুই বলছে আব্বু বহুপদী তো আসবে না, তাও সলভ করতে হবে যদি বলেন। বহুপদী অভিন্ন তথ্য না করো, বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট বহুপদীটা করো, হ্যাঁ, কারণ সত্য মিথ্যা টাইপের কোশ্চেনে দিয়ে দিতে পারে। এখান থেকে তো অনেক বেসিক তোমার ক্লিয়ার হচ্ছে, একটু হইলেও তোমার ব্রেনটা একটু কাজ করতেছে। আমার সলভ না করলেও হইতো, আমারই ভালো হইতো, সলভ না করে আরো অনেকটি চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম। কিন্তু মনে হইলো যে তোমাদের যেহেতু সলভ করাচ্ছি, একটু বহুপদীটা করাই দিই, বায়োলজি অ্যাটলিস্ট বহুপদী করো। এরপর আছে মৌমাছিরা মৌচাক তৈরি করে বসবাস করে। আচ্ছা, মৌমাছিরা মৌচাক তৈরি করে বসবাস করে, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা কি হবে? আমাদের রানী মৌমাছি ডিম পাড়ে নেতৃত্ব, হ্যাঁ ঠিক আছে। পুরুষ মৌমাছির প্রজনন প্রজননে পুরুষ মৌমাছির তেমন ভূমিকা নাই, রক্ষণাবেক্ষণও করে না। কর্মী মৌমাছিরা কাজ করে, অর্থাৎ 2 আর 3 আমাদের অ্যান্সারটা 2 আর 3 হবে। 13 অ্যান্সারটা কি হবে বলো তো? 2 আর 3 হবে। উদ্দীপকের মৌমাছির, এখানে আমাদের 14 নম্বরের প্রশ্ন তোমাদের বইতে তরুণ মৌমাছির অ্যান্টেনা, এটা খ আছে অ্যান্সার আর কি। এটা আমরা যেহেতু উদ্দীপক রিলেটেড প্রশ্ন সলভ করতে চাচ্ছি না, লাগে না আমাদের মেডিকেলে। উদ্দীপকে উল্লেখিত যেটা, এইটাতে তোমার সমাজবদ্ধতা জাস্ট এই একটা কোশ্চেন, এটা লাগবে না আমাদের। এটা 1 আর 3ই দেওয়া আছে, মানে প্রতিরক্ষা জন, আচ্ছা এটা লাগে না তো, আমি দেখা দিলাম উত্তরগুলো তোমাদের বইতে যেহেতু দেওয়া আছে। এরপর আমাদের আলিম স্যারে চলে যাবো আমরা। আমাদের অনেক ইম্পর্টেন্ট যেটা আলিম স্যারের বইয়ের প্রশ্ন অনুশীলনী থেকে আসে অনেক বেশি। আমরা কিন্তু আজকের ক্লাসের একদম শেষের দিকে আছি। আমাদের আলিম স্যারের পরে আজমল মাজেদা ম্যাম করাইলে শেষ। কোনটি প্রাণীর আচরণবিদ্যা? আচরণবিদ্যাতে ইথোলজি বলে। আচরণবিদ্যাকে কি বলে বাচ্চারা? আচরণবিদ্যাকে ইথোলজি বলে, ইথোলজি। প্রাণীর আচরণের নির্ধারিত ক্রিয়া নির্ধারিত হয় কি দ্বারা? এখানে খাদ্য দ্বারা দিছে, খাদ্য দ্বারা না, আসলে জিন দ্বারা। প্রাণীর আচরণ নির্ধারিত হয় জিন দ্বারা, ওইটা কে জানে ভুলে দাঁড়াইছে। প্রাণীর আচরণ নির্ধারিত হয় কি দ্বারা বাচ্চারা? প্রাণীর আচরণ নির্ধারিত হয় হচ্ছে জিন দ্বারা। সামাজিক আচরণ প্রদর্শন করে কারা? সামাজিক আচরণ প্রদর্শন করে মৌমাছি সামাজিক আচরণ। নিচের কোনটা সহজাত আচরণ? সহজাত 4 ক হবে, 4 ক না, 4 ক না, 4 সহজাত আচরণ, অপত্য পালন, বাচ্চা পালন। সহজাত আচরণ বাচ্চা পালন, ঠিক করে নাও, বাচ্চা পালন। সহজাত আচরণ বাচ্চা পালন। শব্দের উৎসের প্রেক্ষিতে সম্পূর্ণ শব্দ রিলেটেড কিছুকেই তোমার কি বলে? ফনোটেক্সিস। শব্দ রিলেটেড কিছু হলেই ফনোটেক্সিস। প্রাণীর ক্ষেত্রে আল্ট্রুইজম, পরার্থিতা। প্রাণীর ক্ষেত্রে আল্ট্রুইজম কি? প্রাণীর ক্ষেত্রে আল্ট্রুইজম হচ্ছে পরার্থিতা। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালাক্ষরণ হয়, এটা কি রকম? ক্ষুধার্ত প্রাণী অন্য কাউকে খাইতে দেখছে, তার লালাক্ষরণ হচ্ছে। এটা অনপেক্ষ প্রতিবর্তিক্রিয়া, অনপেক্ষ, হ্যাঁ অনপেক্ষ। কেউ খাচ্ছে তাই দেখে এমনি লালাক্ষরণ হচ্ছে, ক্ষুধার্ত দেখে, এটা অনপেক্ষ। দেখো অনেক সময় আমরা খাওয়ার সময় বাইরে বসে কুকুর বা যে কেউ ওরকম করতে থাকে, এটা কিন্তু একদম আগে দেখতাম গ্রামের বাড়িতে, তখন অল্প খাবার দিয়ে দিও। ইথোলজির জনক নিকোটিন ভার্জেন। নিকোটিন ভার্জেন হচ্ছে আমাদের ইথোলজির জনক। ইথোলজির জনক, এটা কিন্তু আমাদের আরেকটা ইয়েতেও পাবো আমরা, তোমার মাজেদা ম্যামও পাবো। এটা টিন ভার্জেন, নিকোটিন ভার্জেন, ইথোলজির জনক। তোমরা এই চ্যাপ্টারটা যারা ক্লাস করো না, ইউটিউবে আমার ক্লাস দেখতে পারো, ইউটিউবে আমি ফ্রি ক্লাস দিয়ে রাখছি না, ওখানে আছে। অপত্য পালন কোন ধরনের আচরণ? ওই যেটাকে দেখলাম সহজাত আচরণ। অপত্য পালন, 9 এর অ্যান্সারটা কি হবে? 9 এর অ্যান্সারটা হচ্ছে সহজাত আচরণ। আলোর প্রতি সাড়া, আলো হইলে তো ফটো, শব্দ হইলেই ফনো, আলো হইলেই ফটো, শব্দ হইলেই ফনো, আলো হইলেই ফটো, ঠিক আছে। এরপরে তো সূর্যের প্রতি সাড়াদান। সূর্যের প্রতি হচ্ছে ম্যানোটেক্সিস, সূর্য ম্যানো, এটা ভালো করে পড়ো। স্পর্শজনিত, স্পর্শ মানেই থিগ্ম, স্পর্শ মানেই থিগ্ম, স্পর্শ। লজ্জাপতিতেও কিন্তু থিগ্মোট্যাক্সিস দেখা যায়। লজ্জাপতির টাচ করবা, ওরা চুপসে যাবে, এটা একটা থিগ্মোট্যাক্সিস। তারপর দেখো আমাদের মৌমাছির ভাষা আবিষ্কার করেন কে? মৌমাছির ভাষা কার্ল ফন ফ্রিস। কার্ল ফন ফ্রিস হচ্ছে মৌমাছির ভাষা আবিষ্কার করছে। দেখো ওনারা কত গবেষণা করে। তো আমরা কি করি? খালি মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়ি আর পড়াই, পড়া চান্স পাই, চান্স পাওয়ার পর আবার পড়ি, তারপর আবারও পড়াই, এই করি আমরা খালি, বুঝছো?
আর ওরা দেখো মৌমাছির ভাষা আবিষ্কার করে ফেলছে। মৌচাকে সদস্যদের সংঘবদ্ধ রাখতে সাহায্য করে, মৌচাকে সদস্যদের সংঘবদ্ধ রাখতে সাহায্য করে। ফোরামেন নামক একটা হরমোন, এটা মহিলারা ক্ষরণ করে। নিচের কোনটি ফ্যাপের আচরণ, ফ্যাপ কেন্দ্রিক আচরণ নয়? ফ্যাপ কেন্দ্রিক আচরণ, অভিপ্রাণ, বাসা তৈরি, এগুলো সবই। কিন্তু শিখনটা 15 শিখনিটা ফ্যাপ কেন্দ্রিক আচরণ নয়। এটা একদম লাইন আছে আলিম স্যারের বইতে, এই লাইনটা আমি দাগাইছিলাম যে আমাদের ফ্যাপ রিলেটেড যে লাইনটা, এখন অবশ্য হয়তো বা খুঁজতে গেলে পাওয়া যাবে না, কিন্তু আমি একদম দেখছি। এই যে দেখো ফ্যাপ রিলেটেড লাইনটা হচ্ছে, ফ্যাপ রিলেটেড লাইনটা আমি বইয়ের পেজের মধ্যে দাগায় রাখছি, মানে প্রশ্ন সলভ করার সময় একটা বই থাকলে সুবিধা। দেখো এই জায়গায় সুন্দর করে দাগায় রাখছি, এই জায়গায় দেখছো ফ্যাপ রিলেটেড বৈশিষ্ট্যের মধ্যে দেখছি যে প্রাণীর যুগলবন্ধী মৈথুন, এটার ইংরেজিতে বলে হচ্ছে কর্টশিপ এবং ম্যাটিং, খাদ্যান্বেষণ ফরগেইং, অভিপ্রাণ মাইগ্রেশন, বাসা তৈরি নেস্টিং, খাদ্য মজুদ গড়ে তোলা, এটা হচ্ছে হর্ডিং। এগুলা ফ্যাপের আচরণ। এইটা তোমাদের আলিম স্যারের বইতে আমি যখন প্রশ্নের উত্তরগুলো বের করছিলাম, খালি উত্তর দেখেই কিন্তু আমি উত্তর নিয়ে নেই না, মানে আমার একটু বদ্ধবাস আছে যে উত্তর দেখে উত্তর নিয়ে নেই না, আমি আবার লাইনটা খুঁজি, এই জন্য আমার ক্লাস গুছাইতে দেরি হয়। লাইনটা খুঁজে আমি একদম 100% শিওর হয়ে যাই ওকে লাইনটা বইয়ের ভিতরে আছে। আচ্ছা, প্রাণী চলার পথে বিভিন্ন চিহ্ন দিয়ে রেখে সেটা স্মৃতিতে আবার ফিরে আসা। আমরা ধরো একটা বনের ভিতরে হারাই গেছি, চিহ্ন দিয়ে রাখছি, আবার আসার সময় সেই চিহ্ন দেখে 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 আসছি। একটা চিহ্ন সরাই ফেললে কিন্তু আসা পসিবল না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এটা হচ্ছে নেমোটেক্সিস। আচ্ছা, নেমোনিক দিই না আমরা স্মৃতি মনে রাখার জন্য, নেমোনিক দিই না অনেক সময় পড়াতে। এই নেমোটেক্সিস হচ্ছে নেমোনিকের মতো। নেমোটেক্সিসটা কিসের মতো বাচ্চারা? নেমোনিকের মতো। প্রতিবর্তী ক্রিয়ার স্নায়ুতন্ত্রের অংশ কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্পাইনাল কর্ড দ্বারা। প্রতিবর্তী ক্রিয়া এটা স্পাইনাল কর্ড দ্বারা, এটা ভালো করে মনে রাখো, প্রতিবর্তী ক্রিয়াটা স্পাইনাল কর্ড দ্বারাই নিয়ন্ত্রিত হয়। বহুপতি। সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটা? সহজাত আচরণের বৈশিষ্ট্য কোনটা? 18 সহজাত আচরণের বৈশিষ্ট্য, আচরণ প্রজাতি সুনির্দিষ্ট, ওকে। তারপর আচরণ বংশ পরম্পরায় পরিবর্তিত না, পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, অপেক্ষিত জটিল, এটাও ঠিক। অর্থাৎ আমাদের 1 আর 3 ঠিক, 1 আর 3 ঠিক, 2 ঠিক না, এটা অপরিবর্তিত হবে। এই জায়গাটাতে অপরিবর্তিত কথাটা থাকবে। সহজাত প্রাণী সহজাত আচরণের উদাহরণ, প্রাণী সহজাত আচরণ উদাহরণ 1 আর 2 মাকড়সা জাল তৈরি, টুনটুনির বাসা নির্মাণ। কুকুরের মুখে লালা হবে না, 1 আর 2 হবে। 19-এর অ্যান্সার কি হবে আমাদের? ক হবে। বাংলাদেশের প্রাপ্ত মৌমাছিগুলো একটা হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস মেল্লিফেরা, তিনোটাই। এটার অ্যান্সারটা কিন্তু আমাদের তিনোটাই হবে। বাচ্চারা আমরা কিন্তু আজকের শেষ ক্লাসের দিকে আছি, আমাদের এখন আমরা চলে যাব, অভিন্ন তথ্য তো লাগবে না, এখন আমরা কোথায় যাব? মাজেদা ম্যামে যাব। মাজেদা ম্যাম সলভ করলে আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। এরকম করতে করতে প্রতিদিন তোমাদের একটা নেশা কাজ করবে, বুঝছো? তখন বলবা যে প্রতিদিন রাত 8টা বাজে আফসানাপু কেন আসে না, প্রতিদিন রাত 8টা বাজে গেছে আফসানাপু আসে না কেন? এমন একটা অবস্থা গত বছর হয়েছিল, গত বছর না আগের বছর রাত 10টা বাজে এমসিকিউ সলভ করাইতাম। দেখো ফনোটেক্সিকের সাথে, ফনোটেক্সিস মানেই হচ্ছে শব্দ। ফনো মানে কি বলো তো বাচ্চারা? ফনো মানেই হচ্ছে শব্দ। জিগজাগ নৃত্য স্টিকল ব্যাগ, 3 কাটা স্টিকল ব্যাগ হচ্ছে জিগজাগ নৃত্য প্রদর্শন করে। জিগজাগ নৃত্য প্রদর্শন করে কারা? 3 কাটা স্টিকল ব্যাগ। প্যাভলভ কোন ধরনের পরীক্ষা করেন? প্যাভলভ তো সাপেক্ষ দিয়েই পরীক্ষা করছিল। 3-এর অ্যান্সারটা কি? সাপেক্ষ। প্যাভলভে যদিও সাপেক্ষ, নিরপেক্ষ, অনপেক্ষ সবই ছিল, কিন্তু এখানে সাপেক্ষই হবে অ্যান্সার। রাজকীয় জেলি তৈরি করে কারা? অবশ্যই কর্মী মৌমাছিরা রাজকীয় জেলি তৈরি করে, কর্মীরা তৈরি করবে, কর্মী মৌমাছিরা। মৌচাকে মৌমাছির আচরণ কি ধরনের? সামাজিক আচরণ। মৌচাকে মৌমাছিরা সামাজিক আচরণ দেখায়। রানী মৌমাছি থেকে কোন হরমোন বের হয়? রানী মৌমাছি থেকে ফেরোমেন বের হয়, যেটা পুরুষকে আকৃষ্ট করে এবং রানীর রাজত্ব কায়েমের জন্য এই হরমোনটা ভূমিকা পালন করে। প্রতিবর্তী ক্রিয়া কত প্রকার? 7-এর প্রতিবর্তী ক্রিয়া কত প্রকার? প্রতিবর্তী ক্রিয়া 3 প্রকার। প্রতিবর্তী ক্রিয়া 3 প্রকার। কেঁচুর সবসময় ভিজা মাটির দিকে গমন, এটা কেঁচু যেখানে থাকে মাটি সেখানে শুকায় না। যেমন তোমরা যদি কেউ ফুল গাছ লাগাও, দেখবা যে মাটিতে কেঁচু আছে ওই মাটির পানি সহজে শুকাইতে থাকে না, ওই টপটা খুলে দেখবা ভিতরে অনেকগুলো কেঁচুদের জন্য পানি শুকায় না। এটা হচ্ছে হাইড্রোট্যাক্সিস, যেখানে পানি সেখানে কেঁচু বেশি থাকে, ওকে। তারপর দেখো প্রজনন ঋতুতে কার্প মাছের হালদায় আগমন কোন ধরনের আচরণ? হালদায় আগমন প্রজনন ঋতুতে এটা স্রোতের কারণে আসে, যেখানে স্রোত বেশি সেখানে আসে। আমি বলছিলাম যে স্রোতযুক্ত পানিতে ডিম পারে, এটা রিওট্যাক্সিস, বুঝছো? স্রোত রিলেটেড হচ্ছে রিওট্যাক্সিস। আগুনে কারো হাত পড়লে সঙ্গে সঙ্গে সে হাত সরিয়ে নিবে, এটা কোন ধরনের আচরণ? আগুনে কারো হাত পড়লে সে হাত, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এটা প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ হয় স্পাইনাল কর্ড দিয়ে। প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ হয় কোনটা দিয়ে? যারা ক্লাসে আছে সবাই একটা লাইক দিছো, লাইক না দিলে এখনই লাইক দাও, ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে। লাইক দিয়ে জানাও যে আপু লাইক দিয়ে দিছি।
আচ্ছা, শেয়ারও করতে পারো নিজের টাইমলাইনে। আর হচ্ছে আমাদের কিন্তু এই আমরা একটা প্ল্যান শুরু করেছি, প্রোগ্রামে আমাদের মাত্র 2টা চ্যাপ্টার শেষ হইলো। জিওলজিতে টোটাল 2টা না 3টা চ্যাপ্টার শেষ হইলো, 1 নাম্বার 2 নাম্বার 12 নাম্বার। জিওলজিতে টোটাল 12টা চ্যাপ্টার, আমাদের কিন্তু আরো 9টা চ্যাপ্টার বাকি। সবগুলা চ্যাপ্টার শেষ করে আমরা একটা বড় এক্সাম নিতে যাচ্ছি অনলি জিওলজির উপরে। সবাই কিন্তু ওই এক্সামটার জন্য রেডি থাকবা। এই চ্যাপ্টারটা খুব ভালো করে শেষ করো, সবগুলাই শেষ করবো। ওকে, যাই হোক, এবার দেখি আমরা আমাদের হচ্ছে প্রাণীদেহের আল্ট্রুইজম মানে পরার্থিতা। আল্ট্রুইজম মানে কি? আল্ট্রুইজম মানে পরার্থিতা। ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালা পড়ে, এটা কি আসলে? এটা তো আমরা একটু আগেও দেখলাম, এরকম একটা প্রশ্ন 12 নাম্বার। এটা হচ্ছে সাপেক্ষ, ঠিক আছে, সাপেক্ষ প্রতিবর্তিক্রিয়া। এরপরে প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে কি বলে? প্রাণীর আচরণ ইথোলজি। প্রাণীর আচরণ নিয়ে জ্ঞান লাভ করাকে কি বলে বলো তো? প্রাণীর আচরণ নিয়ে জ্ঞান লাভ করাকে বলে ইথোলজি। আমাদের 12 নম্বর অ্যান্সারটা কি হবে? 12 খ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সামাজিক আচরণ তো মৌমাছি দেখায়, সামাজিক আচরণ মৌমাছি দেখায়। আদর প্রতি তো ফটো, এটা পড়ছি, রিপিট কোশ্চেন বেশি টাইম দিব না। নিকোটিন ভার্জিন ইথোলজির জনক, এটাও দেখছি। তারপরে সূর্যের প্রতি সারাদান মেনো সূর্যের প্রতিগুলো সবই দেখছি, রিপিট কোশ্চেনের জন্য টাইম নিলাম না। সহজাত আচরণের বৈশিষ্ট্য, সহজাত আচরণটা ইম্পর্টেন্ট। সহজাত আচরণ কত নম্বর প্রশ্ন? 18। সহজাত আচরণ হচ্ছে আমাদের বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত হয় সহজাত আচরণ। এরপর আমরা চলে যাব বহুপদীতে। প্রাণী সহজাত আচরণ, কুকুরের মুখে লালনা, 1 আর 2 হবে, 1 আর 2 হবে। এটা মনে সলভ করাইছিলাম, 1 আর 2 হবে না, এটা আমি আজমল স্যারের বইতে মনে সলভ করেছিলাম। এই বহুপদীগুলো না আজমল স্যার থেকে নিছে, মাজনা ম্যামের বই সব বইয়ের অনুশীলন এমসিকিউ একসাথে করা। পরিমাণ ও মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ, পরিমাণ ও মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ। 20-এর অ্যান্সার হচ্ছে শিক্ষণ আচরণ, সামাজিক আচরণ। শিক্ষণ সামাজিক দুইটাই, বুঝছো? তাহলে আমাদের 2 আর 3 হবে, গ হবে অ্যান্সার। তারপরে অর্জিত প্রতিবর্তিক্রিয়ার বৈশিষ্ট্য, অর্জিত প্রতিবর্তিক্রিয়া 21-এর বৈশিষ্ট্য কি হবে? 21-এর বৈশিষ্ট্য হচ্ছে 1 আর 2 পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভরশীল, বংশানুক্রমে অর্জিত প্রবাহিত হয় না। 1 আর 2 এটা তো দেখলাম আমরা, তাই না? এরকম একটা প্রশ্ন আমরা দেখেছি। শ্রমিক মৌমাছির কাজ কি? শ্রমিক মৌমাছির কাজ মৌচাক নির্মাণ করা, মধু সংগ্রহ করা। 22-এর কি হবে আমাদের? সবই, সন্তান পালন করা, সবই শ্রমিকদের কাজ হচ্ছে সব। শ্রমিক মানেই তো সব কাজ করবে। তারপর দেখো সহজাত আচরণের বৈশিষ্ট্য, সহজাত বংশগত জিন দ্বারা, ঠিক আছে। শিক্ষা দ্বারা, সহজাত তো শিক্ষা দ্বারা অর্জন না। 23-এর আনসার কি হবে? 1 আর 2 শিক্ষা দ্বারা অর্জিতটা শিক্ষা দ্বারা অর্জন হয়, সহজাত তো শিক্ষা দ্বারা অর্জন না। ট্যাক্সিসের বৈশিষ্ট্য, ট্যাক্সিস অপরিবর্তনীয় সারাদান, স্থানিক দিকমুখিতা প্রদর্শন, আর এটা হচ্ছে দিকমুখিতা সম্পূর্ণ দেহ জড়িত। হ্যাঁ, দিক নড়লে তো সম্পূর্ণ দেহই নড়ে, তার মানে আমাদের হচ্ছে পুরাই 3টাই হবে অ্যান্সার। 24-এর অ্যান্সার কিন্তু 3টাই হবে। তারপর আমাদের লাস্টের কোশ্চেন আজকের, প্রাণীদেহের ক্ষেত্রে আল্ট্রুইজম কি? আল্ট্রুইজম সামাজিক বন্ধন, পরার্থিতা। 25-এর ক্ষেত্রে আমাদের 1 আর 3, 25-এর ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? পরার্থিতা, আল্ট্রুইজম, এটা হচ্ছে আমাদের 1 আর 3 হবে, 1 আর 3। তার মানে আমি তোমাদের প্রায় 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি আজকে। আমাদের গত ক্লাসটা ছিল 2 ঘন্টার, 2 ঘন্টা তোমরা অনেক ঝিমাই যাও, এই জন্য আমরা আজকে একটু ছোট ক্লাস, একটু স্পিডে বলছি, তাই 1.5 ঘন্টার কাছাকাছি সময় শেষ হয়েছে। 3টা চ্যাপ্টার হয়েছে আজকে, 3টা, অর্থাৎ ঘাসফড়িং, রুই মাছ আর হচ্ছে প্রাণীর আচরণ। আর 3টা করে রাইটার সলভ করাইছি, আজমল স্যার, আলিম স্যার আর হচ্ছে মাজেদা ম্যাম। এভাবে আমরা 3টা করে রাইটার সলভ করাই যাচ্ছি এবং আমাদের ইনশাল্লাহ আমরা পুরা আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারবো। আমাদের প্রোগ্রামের সবগুলা ক্লাসে কে কে থাকবা সবাই একটু কমেন্ট করো তো। তোমরা এখানে 157 জন আছো, সবাই ইনশাল্লাহ প্রেজেন্ট থাকবো, একটা করে কমেন্ট করে যাও। তাহলে 100 জন হইলেও আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। মানে আমার ক্লাস যদি 100 জন স্টুডেন্টও দেখো তাও আমি ক্লাস করাবো। আচ্ছা আপু, আমিও একটা বই বানাবো যেখানে সবগুলো বই থেকে, আচ্ছা মাজেদা ম্যামের মতো, মাজেদা ম্যাম সবগুলো বই থেকে নিয়ে তোমাদের গুছাই দিছে। মাজেদা ম্যাম ভালোই কাজ করছে, বেশার দেনে। আর মাজেদা ম্যামের বইতে যদি আরো অতিরিক্ত প্রশ্ন থাকতো তাহলে জান বেড়ে যেত। ভালোই মহিলা চিন্তা করছে তোমাদের কথা, যে 2টা বই মিলে আমি একটা বানাই দিই, পুরোবার রিভিশন দিবে, একটা দারুণ ব্যাপার হবে। ঠিক আছে, তাহলে সবাইকে আমি নেক্সট ক্লাসগুলোতেও চাই প্রতিদিন থাকবা ক্লাসে। আচ্ছা আপু, এক্সাম কবে নেবেন? সবগুলো চ্যাপ্টার শেষ করে তারপরে এক্সাম নিব, মানে সবগুলো চ্যাপ্টার শেষ করে টোটাল অনুশীলন এমসিকিউর উপর জিওলজি দেখবো যে তোমাদের সবার পড়া হয়েছে কিনা। এটা কিন্তু একটা ভালো। আচ্ছা ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা অ্যান্টিবায়োটিক ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের 12 তারিখ থেকে এক্সাম শুরু হবে অ্যান্টিবায়োটিকের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।